ভেরি গুড মর্নিং সবাইকে, শুভ সন্ধ্যা। আমার ভয়েস ক্লিয়ার আসছে সবার কাছে? একটুখানি যদি কনফার্ম করো তাহলে সুবিধা হবে। ক্লিয়ার আছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ এই সেশনটাতে জয়েন করার জন্য, এবং সবাইকে ইজি টু লার্নিংয়ে ওয়েলকাম। তোমাদের এই ব্যাচটার নাম এবং তোমাদের যে উদ্দেশ্য এই ব্যাচে জয়েন করার বা এখানে ক্লাসে জয়েন করার, সেটা হচ্ছে WBSc DCL, রাইট? তাই তো? তো আমরা সেই প্রচেষ্টাই করব যাতে কিনা তোমরা এখানে যতজন জয়েন করেছো তারা সকলেই যেন সিলেকশন হয়ে যায়, এটাই কামনা রাখবো। এবং এই মানে যে লড়াইটা, সেই যুদ্ধটা আমরা চেষ্টা করব তোমাদের পাশে যেভাবে থাকার, যাতে কিনা যেভাবে হোক না কেন থাকার, যাতে কিনা তোমাদের যে উদ্দেশ্য নিয়ে এই গ্রুপটাতে জয়েন করেছো বা এই কোর্সটাতে জয়েন করেছো সেটা যেন সাকসেসফুল হয়। তো আমার নাম হচ্ছে প্রীতম। আমি তোমাদের থেকে অনেকের থেকে হয়তো ছোটও হতে পারি, বড়ও হতে পারি, ঠিক আছে? তো সকলকেই আমার ডিউ রেসপেক্ট, সবাইকে রেসপেক্ট জানিয়ে আমি আমাদের আজকে কম্পিউটার ফান্ডামেন্টালের ক্লাসটা স্টার্ট করছি। কম্পিউটার ফান্ডামেন্টাল খুব একটা ছোট্ট পোর্শন হলেও এটা কিন্তু একটা স্কোরিং জায়গা, যেখান থেকে আমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারি, তাই না? তোমাদের কি মতামত বলো? এবং আজকালকার দিনে প্রযুক্তি বা টেকনোলজি যেভাবে এগোচ্ছে, তাতে এই সাবজেক্টটা কিন্তু আমাদের জানতেই হবে, কারেক্ট? তোমরা আজকে ইলেকট্রিক্যাল হও কি যাই হও, ঠিক বলছি কি না? তো এই সাবজেক্টটার গুরুত্ব কিন্তু অপরিসীম। ছোট মার্কস হলেও এই সাবজেক্টটা খুব স্কোরিং। তো আমরা এই সাবজেক্টটাকে খুব ইন্টারেস্টিংভাবে পড়ার চেষ্টা করব, এবং তার সাথে আছে আমরা পরবর্তীকালে তোমাদের যেটা কোয়ারিজ, আমি লাইভ সেশনে ডেভিড স্যারের ভিডিওতে শুনছিলাম, কেউ কেউ হয়তো এই কোয়ারিজটা করেছিলে যে স্যার আমাদের মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের ব্যাপারেও যদি একটা ভিডিও বা একটা ক্লাসেস যেন প্রোভাইড করা হয়, তাতে কিনা আমরা ওই জায়গাটাতেও ভালো স্কোর করতে পারি। তো অবশ্যই আমি চেষ্টা করব সেই জায়গাগুলোকেও কভার করার এই কম্পিউটারের এই যে কোর্সটা বা এই যে ক্লাসটা এর মাধ্যমে। তো আজকে আমরা আমাদের সেশনটাকে স্টার্ট করি। তো চলো, হ্যাঁ, কি বলছো তোমরা সবাই? তাহলে আমরা আজকে আমাদের সেশনটাকে স্টার্ট করতে যাই। সবাই রেডি? সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে, কোনো মনে কোশ্চেন হলে অবশ্যই করবে, ঠিক আছে? খুব সহজ সরল আজকে আমরা যেটা নিয়ে পড়বো, সে এই জায়গাটা আমরা আগে একটা জিনিস দেখতে পাচ্ছি, সবাই আমার বোর্ড দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমরা পরে আসবো, হ্যাঁ? বাট আমরা এই জিনিসটা বলার আগে আমরা আজকে স্টার্ট করবো আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? এক সেকেন্ড দাঁড়াও। চলো, তো আজকে আমরা যেটা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে মিনিং অফ আইটি। ইনফরমেশন টেকনোলজির মানে কি তোমরা আমাকে একটু বলো। ইনফরমেশন টেকনোলজি বলতে তোমরা কি বোঝো বলো? হ্যালো, একটু এটা ইন্টারেক্টিভ সেশন কিন্তু আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা পড়াশোনাটা খুব ভালোভাবে শিখতে পারবো, এবং আমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমাদের সমস্ত কিছু মুখস্থ এবং সমস্ত কিছু কিন্তু রিভাইজ হয়ে যাবে, যে বাড়িতে আর বেশিক্ষণ আমাদের টাইম লাগবে না এইটুকুনি পোর্শনটাকে পড়ার জন্য। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের টেকনিক্যালে দিতে পারবো বা নন টেকনিক্যাল আলাদা সাবজেক্টগুলোতে দিতে পারবো। তাই জন্য আমাকে বলো যে তোমরা ইনফরমেশন টেকনোলজি বলতে কি বোঝো? হ্যালো, চেষ্টা করো সবাই, বা বলো কেউ একজন যে ইনফরমেশন টেকনোলজি বলতে তোমরা কি বুঝতে পারছো। হ্যাঁ, কেউ একজন কিছু বলার চেষ্টা করছে। শুভদীপ হালদার, বলো। শোনা যাচ্ছে না তোমার ভয়েস। স্যার, হ্যাঁ বলো। স্যার কম্পিউটার, ইন্টারনেট বা সফটওয়্যার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তথ্য সংগ্রহ করে রাখা। ভেরি গুড, তথ্য সংগ্রহ করে রাখা। এবং আমরা এইভাবে বলতে পারি যে যে মানে যে প্রযুক্তির দ্বারা আমরা তথ্যকে এক স্থানীয় থেকে একটি স্থানীয় অঞ্চল থেকে অন্য একটি স্থানীয় অঞ্চলে ট্রান্সফার করব, সেটাকেও আমরা কিন্তু ইনফরমেশন টেকনোলজি বলি। তাহলে তোমরা অনেকভাবেই ইনফরমেশন টেকনোলজিকে এক্সপ্লেন করতে পারো। ভেরি গুড শুভদীপ, তোমারও অ্যান্সারটা একদমই ঠিক। কিন্তু আমরা যদি মিনিং অফ আইটি বুঝি তাহলে জানি যে ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন বা তোমার লোকেশন টু আনাদার লোকেশন ইজ কল দ্য টেকনোলজি, এবং যার থ্রু দিয়ে এটা হচ্ছে সেটা হচ্ছে টেকনোলজি। এবং সেই
তথ্য এবং টেকনোলজিকে যখন একটা স্থান থেকে অন্য স্থানে আমরা ট্রান্সফার করছি, ঠিক আছে, বা আমরা সেটাকে কোনো একটা জায়গায় স্টোর করে রাখছি, সেইটাইকেই একত্রে আমরা বলি ইনফরমেশন টেকনোলজি। ঠিক বলেছো তোমরা। তো কমন যে কোশ্চেনগুলো আমাদের মাথায় আসবে যখন আমরা টেকনোলজি নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ। এই চারটে এই পাঁচটা মূলত যে প্যারামিটার আছে, এই পাঁচটা প্যারামিটারের কিন্তু দ্বারা কিন্তু আমরা এই ইনফরমেশন টেকনোলজি বা এবার কম্পিউটারটাকে ডিফাইন করে থাকি, তাই না? এবার আজকে শুভদীপ যে কথাটা বললো, বা বাকিরা যারা কিনা মনে মনে চেষ্টা করছিল বাট বলেনি, তারা সবাই বলবে যে ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য, মানে মানে আমরা প্রযুক্তির দ্বারা তথ্যকে সংগ্রহ করা বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কিন্তু এই তথ্যগুলো কোনগুলো, বা এই তথ্যগুলোকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য কি প্রযুক্তি ইউজ করছি, সেই জিনিসটা নিয়ে কিন্তু অনেকগুলো কমন কোশ্চেন তোমাদের সামনে পরিলক্ষিত করা হয়েছে। পাঁচটা কিন্তু পয়েন্ট, যে পাঁচটা পয়েন্টের দ্বারাই কিন্তু তোমাদের ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার ফান্ডামেন্টালটা তৈরি। প্রথম কথা হচ্ছে হোয়াট। তুমি এক্ষুনি বলতে পারো যে আমি স্যার পাঠাচ্ছি তথ্য, এবার তথ্যটা কি কি, সেই তথ্য তোমাদের কি কি হতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তথ্যটা তোমাদের কোনো ফাইল, ফোল্ডার বা পিডিএফ হতে পারে। ইয়েস অর নো আমাকে বলবে, আমার সাথে একটুখানি রেসপন্স করবে। কারেক্ট। সেই তথ্যটা কি হতে পারে, তোমাদের ইমেজ হতে পারে, তাই না? তোমরা যে হোয়াটসঅ্যাপে কোনো একটা প্রবলেম তোমাদের আটকালো, তোমরা এই টেকনিক্যাল প্রবলেম একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হুম তুমি একটা কাজ করো, ওইটাকে ওপেন করে দাও, তাহলে বারবার আর রিসিভ করতে হবে না। একদম ডান দিকে দেখো, নিচে লক সিম্বলটায় চলে যাও গুগল মিটে। একদম নিচে নিচে একদম নিচে ডান দিকে একটা লকের সিম্বল আছে। লকের সিম্বল কোথায় গো? ডান দিকে নিচে হোস্ট হোস্ট ক্লিক করো কন্ট্রোল, ওখানে। হোস্ট কন্ট্রোলে গিয়ে আমি হোস্ট ম্যানেজমেন্টে স্ক্রল করে একটু, না 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 না, ওটা অনই রাখো, ওটা অফ রাখো, ওটা অফ রাখো। ঠিক আছে বলো। একটু স্ক্রল করে নিচের দিকে যাও, ওপেন বলে একটা অপশন পাবে। হ্যাঁ, এই যে এই যে এই যে, হয়ে গেছে। ব্যাস ব্যাস, আর তোমাকে কাউকে রিসিভ করতে হবে না। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ওকে, মানে সবাই জয়েন করবে তো আজকে? হ্যাঁ, অটোমেটিক সবাই জয়েন করতে থাকবে, তোমাকে আর রিসিভ করতে হবে না। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। তো ঠিক। আজকে দেখো, আজকে তোমাদের কোনো একটা প্রবলেম আটকালো ইলেকট্রিক্যালের, সেটা তোমরা আজকে পাঠাও কোথায়? হোয়াটসঅ্যাপে। কাকে? ডেভিড স্যারের কাছ দিয়ে সাহায্য নেওয়ার জন্য। তাহলে তোমাদের যে এই যে তথ্য, তোমাদের যে তথ্যটা তোমরা শেয়ার করছো ডেভিড স্যারের সাথে, সেইটা হচ্ছে কি, সেটা ইমেজ ফরম্যাটে থাকতে পারে, সেটা কোনো ভিডিও ফরম্যাটে থাকতে পারে, সেটা কোনো ফাইল, ফোল্ডার, পিডিএফ ফরম্যাটে থাকতে পারে, কোনো সেটা তুমি তোমার বন্ধুকে কোনো গান বা কোনো ভয়েস মেসেজ পাঠাচ্ছো, তাহলে এটা হচ্ছে একটা কোনো মিউজিক ফরম্যাটে থাকতে পারে, কোনো মেসেজিং ফরম্যাট থাকতে পারে, ঠিক আছে, ইমেল ফরম্যাট থাকতে পারে। তাহলে এতগুলো হচ্ছে একটা তথ্যকে রিপ্রেজেন্ট করা এতগুলো ওয়ে। এবার আমরা কি তথ্যকে আমরা অনেক জায়গাতে, আমি তোমাদের যেমন বললাম ইনফরমেশন টেকনোলজির কথা, যে পার্সন টু পার্সন আমরা সেন্ড করতে পারি, কোম্পানি টু কোম্পানি সেন্ড করতে পারি, লোকেশন টু লোকেশন সেন্ড করতে পারি। তাহলে এই যে আমি তথ্যকে আমি প্রযুক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে যে পাঠাবো, সেটা কিসের ভিত্তিতে? কোনো পার্সন টু পার্সনের ভিত্তিতে হতে পারে, সেটা কোনো কোম্পানি টু কোম্পানি কোম্পানি টু কোম্পানির ভিত্তিতে হতে পারে, অথবা তো লোকেশন টু লোকেশন ওয়াইজও হতে পারে। এবার হচ্ছে কখন পাঠাবো। পাঠানোর জন্য আমাদের কাছে জানি আমাদের 24 আওয়ার্স একটা ডে হয়। তাহলে এই 24 আওয়ার্স একটা ডে, আবার 7 দিনে একটা উইক হয়, আর 365 দিনে একটা বছর হয়। তাহলে আমরা এই 24x7x365 যে কোনো সময়, যে কোনো দিন, বছরের যে কোনো তারিখেই আমরা সবাইকে সেন্ড করতে পারি ডেটা, তাই না? আমরা ডেটা সেন্ড করতে পারি। তাহলে হোয়েন, এটা হলো পরের একটা প্যারামিটার। ওয়াই, কেন আমরা পাঠাবো ইনফরমেশন? সেই ইনফরমেশনটা কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য পাঠাতে পারি, কোনো একটা প্রবলেম সলভিং এর জন্য পাঠাতে পারি, যেটা কিনা তোমরা করছো। ধরো তোমাদের ইলেকট্রিক্যালে কোনো প্রবলেম আটকাচ্ছে, তোমরা গ্রুপে দিচ্ছ, বাংলায় কোনো প্রবলেম আটকাচ্ছে, তোমরা ম্যাডামকে পাঠাচ্ছ থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু টেলিগ্রাম। তাহলে কি হচ্ছে, তোমাদের মেন অবজেক্টিভটা কি? কেন তোমরা এই তথ্যগুলোকে ম্যাডাম বা স্যারদের সাথে শেয়ার করছো? প্রবলেম সলভিং এর জন্য, কারেক্ট, তাই না? বা তোমরা আবার অনেকে প্ল্যানিং এর জন্য তথ্য পাঠাতে পারো, তোমরা টাইম সেভ করার জন্য তথ্য পাঠাতে পারো, ঠিক আছে, ইমপ্রুভমেন্টের জন্য তথ্য পাঠাতে পারো, মানিটাকে সেভ করার জন্য তথ্য পাঠাতে পারো। এগুলো বিভিন্ন ধরনের কারণ আছে। এই কারণগুলোর জন্যই কিন্তু আজকে ইনফরমেশন টেকনোলজি তোমাদের ব্যবহার করা হচ্ছে। এবং হাও, এবার কিভাবে পাঠাবো? এবার দেখো, পাঠানোর জন্য অনেকগুলো ব্যাপার আছে। তাহলে আমরা পাঠাতে পারি কম্পিউটারের মাধ্যমে, অপারেটিং সিস্টেম লাগবে যেটা তোমাদের সিলেবাসে আছে, অ্যাপ্লিকেশান আছে, আর নেটওয়ার্ক আছে। এই 4-5টা যার দ্বারাই কিন্তু আমরা কি করতে পারি, এই তোমার যে তথ্যর যে এতগুলো মানে তোমাকে ফরম্যাট দেখালাম, সেটা মিউজিক হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, ইমেলস হতে পারে, ইনস্ট্যান্ট মেসেজ হতে পারে, সেগুলো কিন্তু আমরা পাঠাতে পারি থ্রু কম্পিউটার, অপারেটিং সিস্টেম, সাম অ্যাপ্লিকেশন লাইক ইওর মোবাইলে কি থাকে,
তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, তোমাদের মোবাইলে কি আছে বলো, তোমাদের মোবাইলে টেলিগ্রাম থাকতে পারে, সেইগুলো আবার নেটওয়ার্কের দ্বারা। কারণ উইদাউট নেটওয়ার্ক তোমার কিন্তু কোনো মানে যে তথ্যই সেটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে বা পার্সন টু পার্সন সেন্ড করা সম্ভব নয়। হ্যাঁ, সেন্ড করা সম্ভব। আগেকার দিনে যেটা হতো, তোমরা কি প্রসেসে তোমরা তথ্য আদান প্রদান করতে, ডাক ব্যবস্থা, হ্যাঁ কি না? কিন্তু ওটা অনেক টাইম সাপেক্ষ, কারেক্ট? ইয়েস অর নো, হ্যাঁ কি না? তাহলে আমাদের টাইমকে সেভ করতে হবে, যেটা আমাদের হোয়াই পোর্শনে এসছে। তাহলে আমরা যে টাইমকে সেভ করতে চাই তার জন্য কিন্তু আমাদের নেটওয়ার্ক দরকার, কারণ ওটা আমাদের ফাস্টার ওয়েতে এবং মানিটাকেও সেভ করবে, তোমার কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করবে। তো এই 4-5টা পয়েন্ট কিন্তু মিলেই কিন্তু একটা ওভারঅল আমাদের আইটি ইন্ডাস্ট্রি মানে তথ্য প্রযুক্তি কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করছি। ইয়েস অর নো একটু আমাকে কনফার্ম করবে। ইয়েস। এবার আমরা নেক্সট যাবো, সেটাকে হচ্ছে ইম্পর্টেন্স অফ আইটি। আইটি কেন আমরা ব্যবহার করছি, মানে আইটির প্রয়োজনীয়তা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকদিন লাইফে কিন্তু আইটির প্রয়োজন। গুড ইভিনিং দাদা। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ, তো প্রত্যেকটা দিন কিন্তু এভরি ডে লাইফে কিন্তু আমাদের আইটির প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আজকে সকালবেলা উঠে আমি যদি একটা অফিসে কোনো মেসেজও পাঠাই, থ্রু সেটা হোয়াটসঅ্যাপ হবে, থ্রু সেটা টেলিগ্রাম হতে পারে, থ্রু সেটা টিমস হতে পারে, থ্রু সেটা তোমার জুম হতে পারে। তো বিভিন্ন ধরনের ওয়েতে কিন্তু আমরা তথ্য আদান প্রদান করছি, এবং তার জন্য কিন্তু ইনফরমেশন টেকনোলজি ভূমিকা অপরিসীম। আমাদের আজকে যদি জব রিকোয়ারমেন্টের জন্য, ঠিক আছে, আমরা আজকে সমস্ত কিছু যে পোস্ট করছি, বা আজকে আমি একটা কোর্স পোস্ট করছি, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে করছি। তার মানে আমি আমার যে একটা কোর্স লঞ্চ করছি, মানে আমাদের যে ইনফরমেশন বা তথ্য, সেই তথ্যটাকে আমরা কি করছি, সেই তথ্যটাকে আমরা রিপ্রেজেন্ট করছি তোমার পাবলিকালি। তো এটা করার জন্য কিন্তু আমাদের ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে। আজকে কেরিয়ার পাথের ক্ষেত্রেও ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, বিজনেস স্টার্টআপের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সাইড হাসেল করতে গেলেও কিন্তু আমাদের ইনফরমেশন টেকনোলজি ছাড়া কিন্তু আমাদের কোনোভাবেই পথ চলা সম্ভব হচ্ছে না। তাই জন্য কিন্তু ইনফরমেশন টেকনোলজির ভূমিকা আমাদের জীবনে অপরিসীম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার একটা কোশ্চেন আসবে, তাহলে এই ইনফরমেশন টেকনোলজির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্পিউটার। কারণ এই কম্পিউটার ছাড়া এই তথ্যকে সংগ্রহ করা বা তথ্যকে ট্রান্সফার করা মানে সম্ভব না। তাহলে এই কম্পিউটারের মানে তোমরা কি বোঝো বলো? কম্পিউটার বলতে তোমরা কি বোঝো? একটু আমাকে কেউ বলো, কম্পিউটার বলতে তোমরা কি বোঝো? এনিওয়ান তোমাদের মধ্যে কম্পিউটার বলতে তোমরা কি বোঝো? সবাই চেষ্টা করো, বলো কম্পিউটার কি? যদি তোমাদেরকে আজকে কোশ্চেন করা হয় কম্পিউটার কি, তোমরা কি বলবে বলো? স্যার দ্রুত কাজ করে, মানে ইলেকট্রনিক একটা মেশিন। আর কেউ পারবে? ও অনেকটাই ঠিক বলেছে, বাকিরা পারবে? দেখো, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস, জেনারেল পারপাস ইলেকট্রনিক্স ডিভাইস, যার দ্বারা কি করতে পারি আমরা অনেকগুলো লজিক্যাল এবং অ্যারিথমেটিক অপারেশন সাইমালটেনিয়াসলি বা অটোমেটিক্যালি করাতে পারি, এবং এই করানোর জন্য আমাদের কিন্তু প্রোগ্রামের দরকার হয়। তাহলে সিকোয়েন্স অফ অপারেশনকে আমরা সলভ করতে পারি ইউজিং কম্পিউটার। আমি যদি সহজ ভাষায় বলি, তো কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে জেনারেল পারপাস ডিভাইস দ্যাট ক্যান বি প্রোগ্রাম টু ক্যারি আউট আ সেট অফ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশন। ঠিক আছে? তাহলে এটা একটা লজিক্যাল কিছু তোমার ধাপ এবং কিছু অ্যারিথমেটিক ধাপের দ্বারা আমরা কি করছি, আমরা কোনো একটা প্রবলেমকে সলভ করছি। সেই যে মানে ডিভাইসের দ্বারা, যে ইলেকট্রনিক্স ডিভাইসের দ্বারা এই প্রবলেম, ডেইলি লাইফের প্রবলেম বা কোনো একটা কমপ্লেক্স প্রবলেমকে আমরা সলভ করতে পারি, সেটাকে আমরা কম্পিউটার বলি। ঠিক আছে? বোঝা যেতে পারলাম? তাহলে আমরা এখানে একটা ছোট্ট করে ডেফিনেশন লিখবো। তাহলে এই লেখাটা কি লিখবো? এ কম্পিউটার is a general হাতের লেখা না বুঝতে পারলে বলবে, পারপাস ইলেকট্রনিক্স ডিভাইস that can be programmed to carry out a set of arithmetic and
লজিক্যাল অপারেশনস অটোমেটিক্যালি। ঠিক আছে, তাহলে কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটা জেনারেল পারপাস ইলেকট্রনিক্স ডিভাইস, জেনারেল পারপাস ইলেকট্রনিক্স ডিভাইস যেটার দ্বারা আমরা কি করি, যেটা কিনা অ্যাকচুয়ালি প্রোগ্রাম করা হয় সেট অফ অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশনের দ্বারা। ঠিক আছে, এবং এর দ্বারা আমরা কমপ্লেক্স প্রবলেমগুলোকে খুব তাড়াতাড়ি খুব সহজেই সলভ করে উঠতে পারি। ঠিক আছে, ওকে ক্লিয়ার? এবার আমরা নেক্সট আসবো। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারতাম। আমি তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন এখানে প্রোভাইড করে দিয়েছি যে কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স মেশিন বা মেশিন দ্যাট ক্যান বি ইনস্ট্রাক্ট টু ক্যারি আউট দ্য সিকোয়েন্স অফ অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশন অটোমেটিক্যালি। এই কথাটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামগুলো এমনভাবেই তোমার লেখা হয়েছে যার দ্বারা কিনা আমরা ওয়াইড রেঞ্জ অফ টাস্ক করতে পারি, এক্সট্রিমলি ওয়াইড রেঞ্জ অফ টাস্ক করতে পারি। ঠিক আছে, তাহলে এই কম্পিউটার ইজ এন ইলেকট্রনিক মেশিন দ্যাট ম্যানিপুলেট ইনফরমেশন আর ডেটা, ইট ক্যান স্টোর, রিট্রিভ, প্রসেস ডেটা। তোমরা এটাও বলতে পারো। তাহলে তোমাদের কিন্তু এতগুলো ওয়েতে ডেফিনেশন মনে রাখতে হবে, কারণ তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করতে পারে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকমভাবে ঘাবড়াবে না। তাহলে একটা কম্পিউটার কি করতে পারে? কোনো একটা তথ্যকে স্টোর করতে পারে, তথ্যকে রিট্রিভ করতে পারে, ঠিক আছে, বা তথ্যকে প্রসেস করতে পারে, এবং সেই তথ্যকে প্রসেস করে তোমার ইনফরমেশনে পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এবার বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, তোমরা এই ডেফিনেশনগুলো কিন্তু অবশ্যই দেখবে, সেটা তোমাদের এক্সামের জন্য কাজে লাগবে। তাহলে হোয়াট ইজ কম্পিউটার সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমাদের কম্পিউটার কি লজিকে চলে সেই জিনিসটা যদি এবার আমরা বুঝি। দেখো, কম্পিউটার বেসিক্যালি বাইনারি নাম্বার ছাড়া কিছু বোঝে না। এইটাকে তোমরা সবাই জানো, তোমরা ডিপ্লোমা দিয়ে এখানে আছো অনেকে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম তোমরা নিশ্চয়ই জানেছো। ইয়েস অর নো আমাকে বলবে একটু সবাই, হ্যাঁ তাই তো? তাহলে কম্পিউটার কিন্তু একটা বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু শুধুমাত্র বোঝে, আর কোনো সিস্টেমে কিন্তু কম্পিউটার ওয়ার্ক করে না। কম্পিউটার মানে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, ওটা অনলি কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে ওয়ার্ক করে। তাহলে কম্পিউটার কিন্তু হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝে না। যদি তুমি আজকে কম্পিউটারকে দুটো প্রবলেম দাও, সেই প্রবলেমে যদি কোনো ইংলিশে লেখা কোনো স্টেটমেন্ট থাকে, কম্পিউটার কিন্তু আলটিমেটলি সেই ইংলিশ লেখা স্টেটমেন্ট বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝতে পারে না। আলটিমেটলি সেই লেখাটাই কিন্তু কম্পিউটারের কাছে পৌঁছায় এরকম বাইনারি স্ট্রিং আকারে, মানে বিট ফরম্যাটে তোমার কাছে আসে। কারণ কম্পিউটার কি, কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড জিরোস অ্যান্ড ওয়ান। ঠিক আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বোঝে যেটাকে, আবারও বলছি, আমি বারবার করে বলছি, অনলি বাইনারি নাম্বার বোঝে। এবং কম্পিউটার তার মেমোরিতে যে ক্যারেক্টারগুলোকে স্টোর করছে, হার্ড ডিস্কে বলো বা ইন্টারনাল তোমার র্যামের মধ্যে, ঠিক আছে, মানে তোমার যে র্যামটা আছে সেই মধ্যে যেই ডেটাগুলো বা যেই ইনফরমেশনগুলো বা ইনস্ট্রাকশনগুলো স্টোর করছে, অল ক্যারেক্টার্স অ্যাজ কি নাম্বারস। এবার নাম্বার বলতে কি, অনলি 1 and 0, এই দুটোই বোঝে। তাহলে যখন আমরা এই যে জিনিসটা আমরা পাঠাচ্ছি, মানে ধরো আমরা কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট পাঠাচ্ছি এটা কম্পিউটারকে, কম্পিউটার কিন্তু সেই প্রসেসটাকে কনভার্ট করে নেয়, মানে সেই ডেটাটাকে কনভার্ট করে নেয় বাইনারি কোডে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে এনকোডিং বলে। তার মানে তুমি যদি আজকে কম্পিউটারকে কিছু একটা ডেটা দাও, কম্পিউটার কিন্তু সেই ডেটাটাকে প্রথমে আগে কনভার্ট করবে বাইনারি কোডে, তারপর সে কিন্তু সেই পার্টিকুলার অপারেশনটাকে এক্সিকিউট করতে সক্ষম হবে। তাহলে এই যে প্রসেস যার দ্বারা কম্পিউটার কি করছে, কম্পিউটারকে যাই তুমি ডেটা দিচ্ছ সেটাকে কনভার্ট করছে ইনটু আ বাইনারি কোড ইজ কল দ্য এনকোডিং প্রসেস। তো এনকোডিং কিন্তু অনেক সময় তোমাদের এক্সামে শর্ট কোশ্চেন আকারে জিজ্ঞাসা করতে পারে, তো মাথায় রেখো। তাহলে এই যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটাকে আমরা একটা সুইচ বোর্ডের সুইচের সাথে তুলনা করতে পারি, যার ওয়ান মানে সুইচকে অন করলে আমরা 1 পাই, আর অফ করলে আমরা 0 পাই। তাহলে জাস্ট লাইক তোমার একটা সুইচের মতোই কিন্তু কম্পিউটারের কনভার্টিং প্রসেসটা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এইটুকুনি? সবাই বলবে আমাকে, একটু কনফার্ম করো আমাকে সবাই, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। আছে, বলো স্যার। সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। স্যার ক্লাস কি টপিকের উপরে হচ্ছে একটু স্যার? সরি আমি পরে জয়েন আজকে আমরা যে টপিকটার উপরে পড়ছি প্রলয় কুমার সান্যাল, তাই তো? হ্যাঁ, সেই টপিকটার উপরে যেটা আমরা পড়ছি সেই টপিকটা হচ্ছে তোমার কম্পিউটার ফান্ডামেন্টাল। তোমাদের যে কম্পিউটারের যে মানে যে টপিকগুলো আছে সেটা আমি পড়াবো। সেখানে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, যে কাকে কম্পিউটার বলে, কম্পিউটারের কি কি পার্টস আছে, আস্তে 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 আমরা তারপর যা যা আমাদের সিলেবাস আছে সেটাকে কভার করবো। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কম্পিউটারে কি, কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল। ক্লিয়ার? সরি স্যার, কিছু মনে করবেন না। হ্যাঁ স্যার, বলছি স্যার আমাদের যে কম্পিউটারের যে টপিকটা আছে না এক্সামে, স্যার সেটা স্যার শুধু মাইক্রোসফট অফিসের উপরে আছে।
না মানে আমাকে স্যার যে আমাকে আমি আমি সরি সরি তোমাকে আমি একটু থামাচ্ছি, কারণ আমাকে যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে তোমাদের গ্রুপে, তাতে কিন্তু আমি যদি সিলেবাসটাকে খুব ভালো করে দেখি, সেখানে কিন্তু সমস্ত কিছুই লেখা আছে, শুধুমাত্র অফিসের ওপর নেই কিন্তু, ঠিক আছে? সেটা কিন্তু আমি সেই সিলেবাসটি কিন্তু ফলো করে আমি এগোচ্ছি। কিন্তু স্যার তা হলেও বেসিক তো আগে ক্লিয়ার করতে হবে, নাহলে তো উপরে ভালো পড়া যাবে না। সেটা একটা কথা ঠিকই, কিন্তু আমাকে যে সিলেবাসটা এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস ওয়ার্ড বলে দিয়েছে, সেই যদি তুমি এমএস ওয়ার্ডের কথা বলো প্রলয়, তুমি একটু সিলেবাসটা ভালো করে দেখো, তার আন্ডারে যে পয়েন্টগুলো আছে তাতে সবার প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কম্পিউটার বেসিক, তার মধ্যে হার্ডওয়্যার / সফটওয়্যার লেখা আছে। হ্যাঁ কি না একটু বলো তোমরা সবাই, যে সিলেবাসটা আই থিঙ্ক তোমরা Adda24 বা যেখান থেকেই পাও, সেখান থেকে তোমরা যে সিলেবাসটা আমাকে পাঠিয়েছো, সেখানে সবার প্রথমে ওটাই দেওয়া আছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ, সেকেন্ডে আমাদের আছে কিন্তু ওএস অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে ইনপুট আউটপুট অ্যান্ড স্টোরেজ ডিভাইস, এই জিনিসগুলো আছে। অবশ্যই তারপরে লাস্টের দিকে আমরা অবশ্যই পাওয়ার মানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে, তার শর্টকাট অপশানগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই। কিন্তু আমাকে যে সিলেবাসটা প্রোভাইড করা আছে আমি সেটা অনুযায়ী যাচ্ছি কিন্তু প্রলয়, ঠিক আছে? আমি ডাইরেক্টলি ওখানে যেতেই পারতাম, বাট আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকেও কোশ্চেন কিন্তু ফর্ম করতে পারে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন দেখবে শুধুমাত্র ওয়ার্ড থেকে কিন্তু নেই, আমি যেটা দেখেছি, ঠিক আছে? ওকে স্যার। তাহলে এবার আমরা তোমাদেরকে কি বললাম, যে আমাদের কম্পিউটারের যে এনকোডিং প্রসেসটা, সেটা কিন্তু তোমার 0 এবং 1 এর দ্বারা, মানে বাইনারি যে ডিজিট আছে দুটো 0 and 1, এর দ্বারাই কিন্তু তোমাদের ওয়ার্ক করে। তো জাস্ট লাইক একটা সুইচ, যেখানে অন করলে আমরা বলছি 1 পাই ডিজিটালে, আর অফ করলে আমরা বিট পাই হচ্ছে 0 বিট পাই। এবার কথা বলো, তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি আমি, দেখো এখানে অনেকগুলো কিন্তু তোমরা বাইনারি কোড দেখতে পাচ্ছ, কারসপন্ডিং টু তোমাদের কি ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আমরা কিবোর্ড থেকে প্রোভাইড করে থাকি কম্পিউটারকে, কারেক্ট? ইয়েস অর নো? কে কল করছে? একটু দাঁড়াও, এই কল মাঝে মাঝে চলে আসে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমাকে 8টার পরে কল করো প্লিজ, আমি এখন পড়াচ্ছি। হ্যাঁ 8টার পরে কল করো, তোমাকে সমস্ত অ্যান্সার দেবো আমি, তোমার যা যা কোয়ারিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরবো। আচ্ছা, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, কি বলছিলাম, তাহলে দেখো আজকে আমরা কম্পিউটারের কিবোর্ড সবারই আছে, বা ল্যাপটপের কিবোর্ড, সেখান থেকে আমরা কিছু তো কম্পিউটারকে প্রোভাইড করছি। সেই জিনিসগুলো কি, এখানে কি লেখা আছে কম্পিউটারের কিবোর্ডে? ক্যারেক্টার। যেই ক্যারেক্টারগুলো আমরা প্রোভাইড করছি কম্পিউটারকে, কিন্তু কম্পিউটার তো ক্যারেক্টার বোঝে না, এ বোঝে না, বি বোঝে না, কম্পিউটার বোঝে কিন্তু এই বাইনারি কোডটা। তাহলে এই জিনিসটাকেই আমরা কি বলি? অ্যাস্কি কোড বলি। অ্যাস্কির ফুল ফর্ম কে জানো? অ্যাস্কি কোড বলা হয়। অ্যাস্কির ফুল ফর্ম কি বলো? এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, অ্যাস্কির ফুল ফর্ম। তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো। হ্যালো স্যার জানা নেই স্যার। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কি কি কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড। তারপরে কি বলেছিস? তারপরে কি বললি? শুনতে পেলাম না তো প্রিয়াংশু। ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বাকিরা কেউ কিছু বলবে? আমি সবাইকেই সুযোগ দিচ্ছি, বলো। স্যার গুগল বাবা থেকে সার্চ করে বলে দিতে পারবো। না না, গুগল বাবা থেকে সার্চ করে বললে হবে না, নিজেরা চেষ্টা করো। ও আমাদের প্রিয়াংশু কুমার বললো না এই কথাটা একটু আগে? প্রিয়াংশু, হ্যাঁ ভেরি দাদা, গুড। হ্যাঁ দাদা। প্রিয়াংশু বললো এই কথাটা, একদমই ঠিক বলেছে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সবাই খাতাতে লিখবে, বা সবাই এটা মাথায় রাখবে যখন নোট করছো নিজের, অবশ্যই মাথায় রাখবে। এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে যে অ্যাস্কির ফুল ফর্ম কি। অ্যাস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই যে আজকে আমাদের যত কম্পিউটার আছে আজকে পৃথিবীতে, সবাই কি করলো, যদি ধরো প্রত্যেকটা দেশের কিবোর্ড এবং প্রত্যেকটা দেশের যদি মানে তোমার কোডিং স্ট্যান্ডার্ড যদি এক না হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাবে সিস্টেমকে প্রপার ওয়েতে ডিজাইন করা এবং সেটা থেকে আউটপুট পাওয়ার জন্য। এটা অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমি এখানে অতটা বলবো না। কিন্তু আমি বলবো যে একটা কমিটি বসানো হয়েছিল, যেটা বলেছিল যে ওয়ার্ল্ডের যত তোমার কম্পিউটার ডিজাইন করা হবে, তাতে যে ক্যারেক্টার প্রোভাইড করা হবে সেটা একটা
প্রি ডিফাইন এবং একটাই স্ট্যান্ডার্ড রুলকে ফলো করেই কিন্তু সেই ক্যারেক্টারের করসপন্ডিং বাইনারি কোড জেনারেট হবে কম্পিউটারে, সেটাই হচ্ছে অ্যাসকি কোড, ঠিক আছে। এবং এইটা নিয়ে তোমরা বিস্তারিত একটু পড়তেই পারো, তোমরা পেয়ে যাবে উইকিপিডিয়াতে বা যেখানেই হোক, বাট এটাই আমার মাথায় রাখো যে অ্যাসকি হচ্ছে সেই পার্টিকুলার কোডিং মেথড যার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনফরমেশন আদান প্রদান করি, ঠিক আছে। যে কিনা কিবোর্ড মানে ইনপুট ডিভাইস থেকে ইনফরমেশন নেয় অ্যাট ফার্স্ট সাম ক্যারেক্টার ফরম্যাটে এবং দেন এটাকে এনকোডিং করে বাইনারি ফরম্যাটে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এইটুকুনি ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? আমাকে একটু বলবে। ক্লিয়ার? আমি অনেক সহজ করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তার মানে আগে যদি আমরা কম্পিউটারকে হ্যালো বলি কম্পিউটারকে, কম্পিউটার কিন্তু হ্যালো মানে বোঝে না। কম্পিউটার বোঝে কি? কম্পিউটার বোঝে এই এইচ, এই ই, এই এল, এই এল, এই ও এর করসপন্ডিং বাইনারি নাম্বার, যেটা কিনা তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ। এবার এইটা স্যার কি করে হচ্ছে, এই জিনিসগুলো আমরা অবশ্যই শেখাবো। আমাদের আজকে তো ফার্স্ট ক্লাস, আমরা ধীরে ধীরে এর উপরে যখন কোশ্চেন নেব, আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আজকে তোমাদেরকে নেক্সট দিনে সলভ করাবো। নট অনলি শুধুমাত্র WBDCL এর যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটাই নয়, আমি এছাড়াও বিগত সমস্ত ধরনের গভর্নমেন্ট জবের এই পার্টিকুলার টপিকের ওপর যা কোশ্চেন আছে তার সব কোশ্চেনকেই আমরা অ্যাকুমুলেট করে তোমাদের সাথে ডিসকাস করবো এই ক্লাসের মাধ্যমে, যাতে কিনা তোমাদের চান্সেস বেড়ে যায় এই পোর্শন থেকে ম্যাক্স টু ম্যাক্স নাম্বার পাওয়ার, ঠিক আছে। তাহলে এই হ্যালো, এই এইচ হচ্ছে এইচ এর করসপন্ডিং তোমার যে বাইনারি কোডটা হয় সেটা কিন্তু 1001000, ই এর জন্য যেটা হয় সেটা হয় হচ্ছে 1000101। এরকম ভাবে পুরো হ্যালোটা যে লিখছো তার করসপন্ডিং এরকম কিন্তু একটা বাইনারি ফরম্যাট তৈরি হচ্ছে বা বাইনারি স্ট্রিং তৈরি হচ্ছে, যেটাই কিন্তু কম্পিউটারে স্টোর হচ্ছে ফার্দার প্রসেসিং এর জন্য, ঠিক আছে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটাকে এনকোডিং বলছে। কোন প্রসেসটাকে এনকোডিং বলছে স্যার? দেখো, তুমি হ্যালো পাঠালে যেটা কিনা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, সেটাকে তুমি কনভার্ট করে দিলে সাম বি স্ট্রিং এ। কি করলে তুমি? সাম বি স্ট্রিং এ তুমি কনভার্ট করলে, ঠিক আছে। সেই হেক্সাডেসিমালে হয় নাকি? না না, হেক্সাডেসিমালে হয় না, অলওয়েজ বাইনারি, ঠিক আছে, অলওয়েজ বাইনারি। ওকে স্যার। এই যে জিনিসটা পেলে, তাহলে হ্যালো থেকে এটা করলে এই প্রসেসটাকেই আমরা তখন আমরা ডেফিনেশন আকারে পড়েছিলাম, এখন নিজের চোখে দেখতে পাচ্ছি এই যে প্রসেস, এটাকে আমরা বলি এনকোডিং, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবার? ইয়েস অর নো আমাকে একবার কনফার্ম করবে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাব, ঠিক আছে। তাহলে যখনই তোমরা কোনো একটা ক্যারেক্টার প্রোভাইড করছো, ধরো সেটা স্মল লেটারে প্রোভাইড করছো বা ক্যাপিটাল লেটারে প্রোভাইড করছো, তোমরা দেখতে পাচ্ছ তার করসপন্ডিং তোমাদের একটা বাইনারি কোড অলরেডি ডিফাইন করা আছে, যেই বাইনারি কোডটাই কিন্তু তোমার বেসিক্যালি কম্পিউটারের মধ্যে স্টোর হচ্ছে এবং ফার্দার প্রসেসের জন্য এই বাইনারি কোডটাকেই নেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট স্লাইডে এই দেখো, তোমাদের বিস্তারিত আলোচনার কথা আমরা বলেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসকি প্রোনাউন্স অ্যাজ আ অ্যাসকি, এই জিনিসটাও জানে না। অনেক সময় অনেক কোশ্চেনে আমি দেখেছি বিভিন্ন ধরনের এক্সামের রেসপেক্টে অ্যাসকি জিজ্ঞাসা করে, যেটাকে কোন মানে প্রোনাউন্সিয়েশনটা কি হয় অ্যাসকির, অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে, অ্যাসকি একসাথে লিখে দেয়, কিন্তু তোমরা জেনে রাখো অ্যাসকি ইজ প্রোনাউন্স অ্যাস একটা হাইপেন কি, এটাও কোশ্চেন আসতে পারে। তার ফুল ফর্ম কি একটু আগেই আমরা আলোচনা করে ফেললাম, এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এইটা কি করে? এটা ইট অ্যালোকেট এ নাম্বার টু ইচ লেটার ডিজিটাল এন্ড সিম্বল। তোমার মানে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, তার কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের করসপন্ডিং তোমার একটা কোডিং ফরম্যাটে তার একটা রেজাল্ট বাইনারি কোডে স্টোর করা হয়, সেইটাকে বলা হচ্ছে অ্যাসকি, ঠিক আছে, অ্যাসকি কোড। ওকে, এটা হচ্ছে এ হচ্ছে কি, একে তুমি এই অ্যাসকি কোড বা অ্যাসকি ট্রান্সলেটরকে তুমি একটা মিডলম্যান বা ট্রান্সলেটর বলতে পারো, যে কিনা কিবোর্ড থেকে ক্যারেক্টার নেবে এবং সেটাকে বাইনারি কোডে কনভার্ট করবে, ঠিক আছে। ওকে, মানে ধরো তুমি ইংলিশ জানো, কম্পিউটার জানে হচ্ছে তোমার জাপানিজ, ঠিক আছে। তো তুমি একজন জাপানিজ ব্যক্তির সাথে তুমি শুধু ইংলিশ জানো, তুমি কি কখনো কমিউনিকেট করতে পারবে বা তুমি কি তথ্য আদান প্রদান করতে পারবে? অবশ্যই নয় স্যার, কারণ সে তো জাপানিজে কথা বলবে, আমি ইংলিশে কথা বলবো, তাহলে মাঝে তোমাকে একটা কে লাগবে? মাঝে তোমাকে অবশ্যই একটা ট্রান্সলেটর লাগবে, যে কিনা তোমার ইংলিশ কথাটাকে কনভার্ট করে দেবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে এবং বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথাটাকে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে, যাতে কিনা তোমাদের দুজনের মধ্যে তথ্য বিনিময় করতে কোনো সমস্যা না হয়। কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না বলবে? তাই তো? এই সেম জিনিসটা কিন্তু
তোমাদের সেম জিনিসটা কিন্তু এইখানের ক্ষেত্রেও ঘটে, যখন কিনা কম্পিউটারকে তুমি কোনো ইনফরমেশন প্রোভাইড করছো বা ইনফরমেশন ইন্টারচেঞ্জ করছো, সেখানে কিন্তু আমাদের অ্যাসকি একটা গুরুত্বপূর্ণ পার্ট, ভূমিকা বা বলতে পারো রোল প্লে করে, যেখানে সে কিনা কিবোর্ড থেকে যে ক্যারেক্টারগুলো দেয় সেগুলোকে মেশিন কোডে, মানে বাইনারি কোডকে মেশিন কোড বলা, সেই কোডে কনভার্ট করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ 0 থেকে শুরু করে তোমাদের 127 অবধি যত রকম নাম্বার আছে সেই নাম্বারের কিন্তু তোমাদের করসপন্ডিং বাইনারি, অক্টাল, হেক্স এবং অ্যাসকি কোড প্রোভাইড করে দেওয়া আছে, এবং এই পার্টিকুলার ফরম্যাটের দ্বারাই কিন্তু তোমাদের কি হয়, কম্পিউটারের আদান প্রদান হয়, কনভার্সন, মানে ইনফরমেশন ইন্টারচেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, তো এটা একটু জাস্ট তোমরা দেখে নেবে, এখান থেকে অনেকগুলো কোড। এখান থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোথায়, আমি তোমাদেরকে যে জায়গাগুলো বলছি সেগুলো তোমাদের পড়া উচিত বাড়িতে। সেটা হচ্ছে তোমাদের যেটা জানার দরকার, সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 68, এই যে ক্যাপিটাল ABC, এই পোর্শনটা যেগুলো আমি মার্ক করছি, হ্যাঁ সরি দাঁড়াও, আমি যেইটুকুনি পোর্শন মার্ক করছি বাড়িতে অবশ্যই এই নোটসটা তোমাদেরকে যখন অ্যাপে প্রোভাইড করো, তোমরা কিন্তু এই পোর্শনগুলোকে একটু ভালো করে নজর দেবে। ঠিক আছে, এই পোর্শনগুলোকে একটু ভালো করে নজর দেবে। ঠিক আছে, যেই যেই জায়গাগুলো আমি দেখাচ্ছি সবগুলো জানার দরকার নেই, কিন্তু যেখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, আমার মানে দেখা এবং নিজে প্রচুরবার দেখেছি, এই কোশ্চেন ফ্রেম করেছে এখান থেকে বিভিন্ন বইয়ে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের বলছি এই 96, 97 এই জায়গাগুলো খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই অবজার্ভ করবে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টারও আমি দিয়েছি, সেই স্পেশাল ক্যারেক্টারগুলোর জায়গাগুলোকেও কিন্তু একটু ভালো করে তোমরা ফলো করবে। ব্যাস, এই যেইটুকুনি জায়গা আমি মার্ক করেছি, এইটুকুনি জায়গা কিন্তু বাড়িতে অবশ্যই সবাই দেখবে, যে এই পার্টিকুলার ক্যারেক্টারের করসপন্ডিং তোমার ডেসিমেল নাম্বার কি, তার বাইনারি নাম্বার কি, তার অক্টাল নাম্বার কি, তার হেক্স নাম্বার কি। তো প্রত্যেকটা কিন্তু একটু তোমরা সকলেই দেখো, হ্যাঁ, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। দেখো আজকে যদি এই অনুযায়ী আমরা দেখি, এইচ এর করসপন্ডিং হচ্ছে 72। এটা কি প্রথমে তোমাদের যেটা কনভার্ট হলো, এইচ এর করসপন্ডিং আমরা ডেসিমেল ভ্যালুটা পেলাম। তোমরা এবার যদি দেখো এই টেবিল অনুযায়ী, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এই 72-এ তোমার দেখতে পাচ্ছ এইচ আছে। আমাদের কি দরকার, আমাদের দরকার করসপন্ডিং বাইনারি কোড। তাহলে এর করসপন্ডিং বাইনারি কোড কত, 011001000, কারেক্ট? তাহলে দেখো সেটাই তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তাহলে তোমাদের কিন্তু এরকম হঠাৎ করে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার প্রোভাইড করে তার করসপন্ডিং বাইনারি কোড জিজ্ঞাসা করতে পারে, তার করসপন্ডিং তোমাদের অক্টাল বা তার করসপন্ডিং তোমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কত হয় সেই ভ্যালুটা তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকতে পারে এক্সামে। তো অবশ্যই যেইটুকুনি পোর্শন আমি মার্ক করেছি সকলেই কিন্তু বাড়িতে দেখবে। ঠিক আছে, এটা আমি আশা রাখছি যে সকলেই দেখবে। ওকে, তাহলে ফার্স্ট ক্যারেক্টার থেকে আমরা কনভার্ট করলাম ডেসিমেল নাম্বারে, ডেসিমাল, দেন আমরা ডেসিমেল থেকে কনভার্ট করলাম বাইনারিতে। বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি আশা করি সবাই পারো, তাই তো? পারো তো এখানে নাকি না? শেখাবো, সবই শেখাবো, অসুবিধা নেই যদি না মনে রাখে। ভুলে গেছি, 72 দিয়ে 2 দিয়ে ভাগ করতে করতে যাবো, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ স্যার। তো আমরা এইভাবে করতে করতে যাবো, সেটা আমরা জানি। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে এবার আমরা যেটা আলোচনা করছি, কম্পিউটারের বেসিক ফান্ডামেন্টাল তো অবশ্যই দেখলাম, কম্পিউটারের হার্ডওয়্যার। আচ্ছা, আমাদের কম্পিউটারের যে মেন 4টি ইউনিট আছে সেটা কি কি, কে কে বলতে পারবে এখানে বলো? মেন যে কম্পিউটার হার্ডওয়্যারের 4টে পার্ট আছে, যেই 4টে পার্ট ছাড়া কম্পিউটার কোনো রকম কোনো কিছু প্রসেস করবেই না, সেই 4টে পার্টের নাম বলো। যে 4 মেন কম্পোনেন্ট আছে সেটা কি? মনিটর? না না, মনিটর নয় বাবু, মনিটর ছাড়াও কম্পিউটার চলবে। কম্পিউটারের মেন যেটা দরকার সেটা হচ্ছে ALU। সবার ফার্স্ট যেটা বলবো, সবার ফার্স্ট ALU। ALUর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমার একটা কিন্তু ইউনিট কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে। সেকেন্ড আমরা কি বলবো? সিইউ হতে পারে, সিইউ, সিপিইউ। হ্যাঁ বলো। সিপিইউ, সিপিইউ, র‍্যাম, কন্ট্রোল ইউনিট। সেকেন্ড যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ফার্স্ট হচ্ছে ALU। তারপরে আমরা আসবো মেমোরি ডিভাইসে, যেটা আমাদের থার্ড ইম্পর্টেন্ট প্যারামিটার। আর আমাদের লাস্ট যেই পার্টটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের কি? ইনপুট এবং আউটপুট ডিভাইস। এই 4টে ফুল মেইন কম্পোনেন্ট, কারণ এই 4টে কম্পোনেন্ট ছাড়া কিন্তু আমাদের
কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটারের কোনো প্রসেসিং করা সম্ভবই নয়। তো আমরা ধীরে ধীরে যাব। এবার আমাদের জানতে হবে যে কত ধরনের কম্পিউটার আমাদের আছে। আমাদের কম্পিউটার কিন্তু অনেক ধরনের হয়। আমাদের কম্পিউটার হয় পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটার বলতে যেটাকে আমরা পিসি বলি, সেটা হচ্ছে ফার্স্ট পার্সোনাল কম্পিউটার কারা বানিয়েছে সেটাও কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে পারে। 1981-এ IBM সবার প্রথম পার্সোনাল কম্পিউটার ইন্ট্রোডিউস করেছিল। কেন তোমরা এখানে পড়ছো? এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আমি যদি আজকে কোশ্চেনের থ্রু দিয়ে করি, গোটা কয়েকটা কোশ্চেনই হবে পুরো ক্লাস জুড়ে। আমি একটা কাজ করব তোমাদেরকে, আমি আমার প্রসেস বলছি। আমাদের একটা ক্লাস থাকবে, যে ক্লাসে আমরা আগে পুরো চ্যাপ্টারটার কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে কভার করব। নেক্সট উইকে আমরা সেই চ্যাপ্টারের ওপরেই বিগত WBT মানে DCL, TCL এইগুলোতে যেখানে যে কটা আমাদের ইলেকট্রিক্যাল সম্পর্কিত ব্রাঞ্চের এক্সামে, গভর্নমেন্ট এক্সামে আমাদের কম্পিউটার টপিকটা রয়েছে, তার বিগত কয়েক বছরের কোশ্চেন আমরা করব ওই পার্টিকুলার টপিকের ওপর। তাহলে আমরা আশা করি তোমরা প্রথমে এই কনসেপ্ট তোমরা বুঝলে ক্লাসে, একটা উইক সেই মানে তোমার কনসেপ্টগুলোকে রিভাইজ করার পরে তুমি যখন কোশ্চেন সেশনে আসবে তখন তোমাদেরও অনেক কিছু জানা এবং আমি তোমাদেরকে পড়াবো আরো বেটার ওয়েতে। তাহলে কি হবে? তাহলে তোমাদের কাছে কোশ্চেন অনেক বেশি সলভ করা হবে এবং তার সাথে সাথে তোমরা না বুঝে শুধু মুখস্থর মতো করে পড়বে না, তোমরা সমস্ত জিনিসটাই ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে কেন এই অপশনটা হলো এবং কেন এই অপশনটা হলো না। যখন এভাবে তোমরা পড়বে তখন তোমাদের কিন্তু তোমাদের কিন্তু চান্স পাওয়ার যে রেশিওটা সেটা বেড়ে যাবে। ইয়েস অর না আমাকে বলবে, তাই তো? তাহলে আমরা এইভাবেই এগোবো, হ্যাঁ কি না? তাহলে ওয়ান পার্টিকুলার উইকের বা একটা পার্টিকুলার মাসের তাহলে আমরা দুটো করে টপিক বা দুটো থেকে চারটে করে টপিক আমরা ম্যাক্সিমাম 3টে বা 4টে করে টপিক আমরা কমপ্লিট করব 2 ডেজ। আর নেক্সট 2 ডেজ আমরা কি করব? আমরা তার উপরে কনসেপচুয়ালি সেই জিনিসগুলোকে কাজে লাগানোর জন্য বিগত বহু কোশ্চেন যেখানে এসছে এই কম্পিউটার টপিকের উপর, সেই কোশ্চেনগুলোকে নিয়ে ক্লাসে আলোচনা করব। তাহলে তোমার কোশ্চেন সলভিং মানে কোশ্চেন তোমার কভার হয়ে গেল, সমস্ত গভর্নমেন্ট যাবে কম্পিউটার কি কি এসেছিল কম্পিউটার পোর্শন থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কাছে ওই পার্টিকুলার টপিকের যথেষ্ট এনাফ নলেজ থাকলো যে যদিও কোনো রকম নতুন কোশ্চেন যেটা বিগত কয়েক বছরে আসেনি, সেরকমও যদি কোনো কোশ্চেন তোমার কাছে ফ্রেম করে দেয় এবছর, ঠিক আছে, DCL এ, তাহলেও তোমার কোনো রকম ভাবে অসুবিধা নেই, তুমি অবশ্যই তার সঠিক অ্যান্সার প্রোভাইড করে আসতে পারবে। কারেক্ট? ইয়েস অর নো বলবে। এই প্রসেসে তাই তো হবে, তাই তো সম্ভব। তাহলে এই প্রসেসটা কিন্তু আমরা অবশ্যই ফলো করব। তাহলে আমরা বুঝলাম যে প্রথম যে পার্সোনাল কম্পিউটার তৈরি করা হয় সেটা IBM PC নাম ছিল, যেটা 1981 সালে কিন্তু তৈরি করা হয়েছিল। তা IBM ইন্ট্রোডিউস ইটস ফার্স্ট পার্সোনাল কম্পিউটার টার্ম অ্যাজ IBM PC। তাহলে তোমাদের কিন্তু এই টার্মটা মনে রাখতে হবে এবং সেটা কত খ্রিস্টাব্দে কে বানিয়েছিল সেটা মাথায় রাখতে হবে। পার্সোনাল কম্পিউটার মানে যেটা তোমার পার্সোনাল ওয়ার্কের জন্য ব্যবহার করা হয় বা ইন্ডিভিজুয়াল ইউজের জন্য ব্যবহার করা হয়, তাকেই পার্সোনাল কম্পিউটার বলা হয়। ঠিক আছে? পার্সোনাল কম্পিউটার আমরা ইউজ করি একটা স্মল অ্যাপ্লিকেশন চালানোর জন্য, নেট সার্ফিং করার জন্য, ঠিক আছে, আমরা ভিডিও গেম খেলার জন্য, এগুলো। আমাদের কম্পিউটারে কিন্তু অনেক ধরনের ওয়েস হয়। আমরা ওয়েস নিয়ে বিস্তারিত তো আলোচনা করবোই, কিন্তু আমাদের 3 ধরনের মূলত ওয়েস আমরা দেখতে পারি। উইন্ডোজ, যেমন উইন্ডোজ 7, ভিস্টা, XP তোমরা অনেকেই দেখেছো, তাই না? উইন্ডোজ 11 এখন, লিনাক্স যেটা হচ্ছে উবুন্টু, ঠিক তো? এগুলোই তো, হ্যাঁ কি না বলবে তোমরা? ইয়েস না? ইউনিক্স, কারেক্ট। আর ম্যাক মানে iOS, তাই তো? ম্যাক iOS। তাহলে এই বিভিন্ন 3 ধরনের মূলত আমরা ওয়েস দেখতে পারি যেগুলো আমরা ব্যবহার করি আমাদের ডেইলি বেসে। ডেস্কটপ কি? ডেস্কটপ বলতে তোমরা যেগুলো তোমাদের অফিসিয়াল পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে। পার্থক্যটা হচ্ছে ডেস্কটপের মধ্যে কিছু এক্সট্রা ফিচার্স থাকে যেটা কিনা বিয়ন্ড তোমার পার্সোনাল কম্পিউটারে থাকে, যে ফিচার্সগুলোর মাধ্যমে তোমরা ডেটা শেয়ারিং করতে পারবে উইদাউট তোমার ইন্টারনেট ছাড়াও তোমার কিছু ল্যান্ড কানেক্টিভিটি দরুন তুমি ডেটা এক্সচেঞ্জ করতে পারবে। সেখানে প্রসেসিং পাওয়ারটা অনেক বেটার হবে, ঠিক আছে। সেখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করার ক্ষমতা রাখবে অ্যাট এ টাইম। তো এইরকম ধরনের জিনিসগুলোকে আমরা ডেস্কটপ বলি, বা ডেস্কটপের মূলত সেইরকমভাবে পার্থক্য করা খুবই মুশকিল পার্সোনাল কম্পিউটারের তুলনায়। আর ল্যাপটপ বলতে যেটা তোমরা বুঝতেই পারছো, সেটা খুব পোর্টেবল একটা ডিভাইস, একটা যেটাকে নিয়ে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় তুমি ইউজ করতে পারো। এটা একটা সব থেকে বড় ব্যাপার। বাকি ফিচার্সগুলো পার্সোনাল কম্পিউটারের মতোই রয়েছে, হ্যাঁ কি না বলবে আমাকে? কারেক্ট। এবার আমরা নেক্সট পেজে আসি। তাহলে এগুলো হচ্ছে টাইপস অফ কম্পিউটার। যদি তোমাদের টাইপস অফ কম্পিউটার জিজ্ঞাসা করো তাহলে 3টে কম্পিউটার হয়, মূলত 3 ধরনের: পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ। মাথায় রেখো। চলো এবার আসি হচ্ছে ওয়ার্ক স্টেশনটা কি। ওয়ার্ক স্টেশন হচ্ছে কি? ওয়ার্ক স্টেশন হচ্ছে সিম্পলি ডেস্কটপ কম্পিউটারই, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যেটার মধ্যে প্রসেসিং পাওয়ারটা একটু পাওয়ারফুল হয়, অ্যাডিশনাল মেমোরি অ্যাড করা থাকে, হাই এন্ড গ্রাফিক্স প্রোভাইড করা থাকে এবং এর ক্যাপাবিলিটিটা অনেকটাকে এনহ্যান্স করা হয়, যাতে কিনা
বিভিন্ন ধরনের টিপিক্যাল এবং হাই লোড মানে ধরনের টাস্কগুলোকে পারফর্ম করানো যায়। তো বিভিন্ন ধরনের কোম্পানিগুলো, বিগ কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো ওয়ার্কস্টেশন ইউজ করে তাদের এমপ্লয়ীদের জন্য, যাতে কিনা তারা তাদের কাজগুলোকে সঠিক সময় সঠিকভাবে ডেলিভার করতে পারে। লাইক আমি একটা আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি বিগত 4.5 বছর, সেখানে কিন্তু আমার জন্য একটা ডেডিকেটেড ওয়ার্কস্টেশন প্রোভাইড করা আছে, যেই ওয়ার্কস্টেশনের মাধ্যমে আমি ডে টু ডে অপারেশন করে থাকি, মানে কাজ করে থাকি। ঠিক আছে, তাহলে ওয়ার্কস্টেশন বলতে বুঝতে পারলে এটা কিছুই না, একটা ডেস্কটপ কম্পিউটার যেটার মধ্যে প্রসেসর পাওয়ার, প্রসেসিং পাওয়ারটা অনেক বেশি রাখা হয়েছে, মেমোরি অ্যাডিশনাল অ্যাড করা হয়েছে এবং গ্রাফিক্সগুলোকে অনেক হাই রাখা হয়েছে, যাতে কিনা তোমার ওভারঅল ক্যাপাবিলিটিস, পারফরমেন্সটা এনহ্যান্স করা যায়, যাতে কিনা তার দ্বারা আমরা অনেক হাই এন্ড টাস্কগুলোকে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, এখন আমরা পার্সোনাল কাজের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা নোটবুক ইউজ করি। নোটবুকটা সেম অ্যাজ ল্যাপটপ, কিন্তু ওটা সাইজে ম্যানুফ্যাকচারিং ওয়েতে অনেক বেশি স্মলার ইন সাইজ হয়, স্ক্রিন সাইজটাও ছোট হয়। ঠিক আছে, 15 ইঞ্চি এবং ম্যাক্সিমাম 15 ইঞ্চি হয়, তার থেকে ছোটই হয়, এবং এর ওয়েটও অনেক কম হয়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এর যদি থিকনেস বলো, থিকনেসও অনেক কম হয়। তো এখান থেকে কি আসতে পারে কোশ্চেন, নোটবুক থেকে আমি যদি কোশ্চেন ফ্রেম করি, তাহলে আমি নোটবুক থেকে কোশ্চেন এরকম ফ্রেম করতে পারি যে ম্যাক্সিমাম স্ক্রিন সাইজ কত। তো যারা এই জিনিসগুলো বা এই পয়েন্টগুলোকে রিড আউট করবে না প্রপারলি, তারাই কিন্তু পরীক্ষায় গিয়ে অ্যান্সার করতে পারবে না। বা আমি জিজ্ঞাসাই করতে পারি যে নোটবুকের আইডিয়াল ওয়েট কত হতে পারে, তাহলে তোমরা আমাকে বলবে 5 lbs। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসতে পারে, একটু মাথায় রেখো, আর কিছুই না। মোবাইল ফোন বা হ্যান্ডহেল্ড বা পিডিএ কম্পিউটার কি? মোবাইল ফোন, হ্যান্ডহেল্ড অ্যান্ড পিডিএ কম্পিউটার হলো একটা পোর্টেবল কম্পিউটিং ডিভাইস, যেটা স্মল, যেটা কিনা আমরা হাতে নিয়ে ইউজ করতে পারি, কিন্তু তার এবং সেটা কি হচ্ছে, সেটা পার্সোনাল কম্পিউটারের মতোই একটা স্মল অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, বা স্মল ওয়ার্কিং মানে পারপাসে আমরা এটাকে ব্যবহার করতে পারি, আর কিছু না। তাহলে আমরা এত ধরনের টাইপস অফ কম্পিউটার দেখলাম, পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ওয়ার্কস্টেশন, নোটবুক, পিডিএ বা মোবাইল বা হ্যান্ডহেল্ড কম্পিউটার। তো সেইগুলো আমরা একটুখানি জেনে নিলাম, ব্যাস এইটুকুনি আমাদের এনাফ। এবার যেটা আসবে সেটা হচ্ছে সার্ভার কি। অনেক সময় কোশ্চেন এরকমও করতে পারে, সার্ভার কি বলো। সার্ভার হচ্ছে কিছুই না, আমরা যদি কম্পিউটিং ওয়ার্ল্ডের কথা বলি বা আইটি ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে আমাদের দুটো জিনিস থাকে, একটা থাকে সার্ভার, একটা থাকে হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট মূলত বলতে গেলে তোমার আমার কম্পিউটার, ক্লায়েন্ট মূলত বলতে গেলে ওয়ার্কস্টেশন, এইগুলোকে, যেগুলো কিনা তোমার ডেডিকেটেডলি প্রত্যেকটা এমপ্লয়ি বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে প্রোভাইড করা হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা ক্লায়েন্ট বলি। আর সার্ভার হচ্ছে আরেকটা জিনিস, যেটার মধ্যে মূলত বিভিন্ন ধরনের সার্ভিসেস অ্যান্ড ডেটা তোমাদের স্টোর করা রয়েছে। ঠিক আছে, মূলত বলতে গেলে সার্ভিসেসই স্টোর করা রয়েছে। তাহলে তুমি আজকে বলো, আজকে তোমরা গুগলে গিয়ে কোনো একটা কিছু সার্চ করছো, এবং সার্চ করলে তোমরা আজকে ডিসিএল এর নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছ, এবং সেই নোটিফিকেশনটা তুমি ডাউনলোড করছো, তোমার মেশিনে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ কি হচ্ছে, কি হচ্ছে না বলো আমাকে, হচ্ছে? হ্যাঁ, তাহলে তুমি যে প্রথমে যে গুগলের ক্রোমের ব্রাউজারে গিয়ে তুমি যে সার্চটা করছো, সেই সার্চটার পরে তুমি যখনই এন্টার বাটনটা তোমার কম্পিউটার থেকে হিট করছো, তখন কিন্তু একটা রিকোয়েস্ট জেনারেট হচ্ছে। সেই রিকোয়েস্টটা কি? সেই রিকোয়েস্টটা বোঝাচ্ছে যে, ধরো লেটসে আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে এই জিনিসটা আরো মানে ইন্টারেস্টিং করে বোঝাই, আমি তোমাদেরকে এর জন্য একটা জিনিস দেখাচ্ছি। দেখো, লেটসে আমি বলছি যে আইপি কনফিগ, এটা আমি লিখে নিই আগে, তারপর বলছি। ঠিক আছে, সরি আইপি কনফিগ। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ তোমরা, এইটা আমার কি স্যার, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো সবই আমি বলবো ধীরে ধীরে। এই আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এটা একটা অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস থেকে তুমি কিন্তু কি করছো, তুমি গুগল ক্রোমে তুমি কি করছো, কিছু একটা লিখছো। লেটসে তুমি লিখছো ডিসিএল এর, কি করতে হবে, ডিসিএল এর আমাকে নোটিফিকেশনটা প্রোভাইড করো। তাহলে কি হচ্ছে, এই পার্টিকুলার আইপি অ্যাড্রেস থেকে তোমার এই ব্রাউজারের থ্রু দিয়ে তুমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ। কাকে পাঠাচ্ছ রিকোয়েস্ট? সার্ভারকে। কি তুমি সার্ভিসেস চাইছো, তুমি এই সার্ভিসেস চাইছো সার্ভারের কাছ দিয়ে, যে সার্ভার বাবা আমাকে তুমি ডিসিএল এর নোটিফিকেশনটা খুঁজে দাও। তো তুমি যখনই এই পার্টিকুলার আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট জেনারেট করলে, তোমার সার্ভার কিন্তু দেখলো যে রিকোয়েস্টটা কোথা থেকে এসছে এবং কি রিকোয়েস্ট করেছে আমার কাছে। তো সার্ভার দেখলো যে আমাকে ইউজার বা ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি তার জন্য যেন ডিসিএল এর যে নোটিফিকেশনটা আছে সেইটা আমি তাকে প্রোভাইড করি। তো তোমরা যখনই ওই এন্টার বাটনটা হিট করছো, সার্ভার কিন্তু তোমাকে পুরো ওয়েব থেকে ওয়েবের যেখানে যত জায়গায়, যেখানে যত ডেটাবেস আছে, সেই সমস্ত ডেটাবেস ঘেটে তোমার জন্য কিন্তু তোমার রিকোয়েস্ট করা সার্ভিসটা প্রোভাইড করছে।
যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিসিএল এর নোটিফিকেশন। এই জিনিসটাই কিন্তু সার্ভার করে থাকে। তো সার্ভার কি করে, সার্ভার মূলত ক্লায়েন্টের রিকোয়েস্টের বেসিসে সার্ভিসেস প্রোভাইড করে থাকে। আমায় ক্লিয়ার টু অল? ইয়েস অর নো আমাকে বলবে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা। ক্লিয়ার? তাহলে প্রতিনিয়ত আমরা গুগলে যা যা সার্চ করছি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের মেশিন থেকে সার্ভারের কাছে যাচ্ছে, এবং সার্ভারের কাছে সেই রিকোয়েস্ট অনুযায়ী তুমি কিন্তু সেই সার্ভিসেসটা গ্রহণ করতে পারছো। ঠিক আছে? এবং সার্ভার কত ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের সার্ভার হতে পারে, ওয়েব সার্ভার হতে পারে, ডেটাবেস সার্ভার হতে পারে, তো অনেক ধরনের সার্ভার কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে? তাহলে মূলত কথা হচ্ছে, আবারও বলছি, সার্ভারের কাজ কি? সার্ভারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিসেস যেটা কিনা একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে, সেই সার্ভিসেসগুলোকে তাকে ওই পার্টিকুলার ক্লায়েন্টকে প্রদান করা। ঠিক আছে? সার্ভার ইউজুয়ালি আর কিছুই না, এটাও একটা কম্পিউটিং সিস্টেমই, যেটা মোর পাওয়ারফুল প্রসেসর যার মধ্যে ইউজ করা হয়, যার মধ্যে লটস অফ মেমোরি এবং লার্জ হার্ড ড্রাইভস ইউজ করা হয়ে থাকে। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সার্ভার ইউজুয়ালি একটা কি, একটা কিছুই না, সার্ভার ইউজুয়ালি একটা কম্পিউটারের মতোই দেখতে, একটা কম্পিউটিং ডিভাইস যার মধ্যে যে প্রসেসরটা থাকে সেটা খুব পাওয়ারফুল, যার মধ্যে মেমোরি থাকে অনেক বেশি এবং লার্জ হার্ড ড্রাইভস ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কোথায় ব্যবহার করা? এই জিনিসগুলো মূলত আমরা ডেটা সেন্টারে ব্যবহার করি। তোমরা যদি একটু নেটে সার্চ করো তোমরা দেখবে প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্ব ডেটা সেন্টার আছে, লাইক মাইক্রোসফটের আছে, লাইক গুগলের আছে, সবারই এক একটা ডেটা সেন্টার আছে। সেই ডেটা সেন্টারে যাবতীয় যে তোমার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে কিন্তু তোমার স্টোর করা হয়ে থাকে। তা সার্ভার অ্যাকচুয়ালি কি হয়, হরাইজেন্টাল একটা র্যাক, তোমরা বাড়িতে জুতো রাখার র্যাক দেখেছো নিশ্চয়ই, এরকম এরকম হয়, সেই র্যাকের মধ্যে তোমাদের এখানে জুতো রাখো, কারেক্ট? বা তোমাদের ধরো কিচেনের যে তোমাদের সমস্ত যাবতীয় জিনিসগুলো যে র্যাকের মধ্যে রাখো, এরকম র্যাকের মধ্যে এরকম র্যাক করা হয়, এবং সেই র্যাকগুলোর মধ্যে তোমার কি করা হয়, এরকম সার্ভারগুলোকে রাখা হয় এবং কানেক্ট করে করে একটা আরেকটার সাথে। ঠিক আছে? তো সেই মানে হরাইজেন্টালি রাখা হয়ে থাকে। ঠিক আছে? তো কিছু কিছু বিগ ম্যানুফ্যাকচারার যারা কিনা সার্ভার্স বানায়, তারা কি, এইচপি কোম্পানি আছে, ডেল কোম্পানি আছে, সিসকো আছে, আইবিএম আছে। ঠিক আছে? তো মাথায় রাখবে কিছু কিছু লিডিং মানে যে কোম্পানি যারা কিনা বা বিগ ম্যানুফ্যাকচারার যারা কিনা সার্ভার বানিয়ে থাকে, সেটা হচ্ছে এইচপি, ডেল, সিসকো, আইবিএম। মেন ফ্রেমটা কি, এটাও খুব গুরুত্বপূর্ণ। মেন ফ্রেমটা বেসিক্যালি এখন আর ইউজ করা হয় না, আগেকার দিনে ইউজ করা হতো। মেন ফ্রেম হচ্ছে কি, মেন ফ্রেম হচ্ছে একটা হিউজ কম্পিউটার, হিউজ কম্পিউটার যেগুলো মূলত ডেটা সেন্টারের মধ্যেই থাকে। মানে এক একটা কম্পিউটার ধরো তোমার আমার হাইটের হতে পারে, 5 ফুট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ফুটের হাইটের হতে পারে। তো এরকম বড় বড় হিউজ কম্পিউটারগুলোকে মেন ফ্রেম কম্পিউটার বলে। এই কম্পিউটারগুলো কোনো একটা এন্টায়ার রুমকে জুড়ে তৈরি হতে পারে বা একটা পুরো ফ্লোরকে অকুপাই করে। এই কম্পিউটারগুলো কিছুই না, এই কম্পিউটারগুলোর পাওয়ার অনেক ইনক্রিজ হয়। ঠিক আছে? এই মেন ফ্রেম জিনিসটা সার্ভার ইন্ট্রোডিউস হওয়ার আগে ব্যবহার করা হতো, এখন সার্ভার ইউজ করা হয়। আর অবশ্যই তোমরা জানো সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটার বেসিক্যালি থাউজেন্ড অফ তোমার কি হয় মিলিয়ন, 100 মিলিয়ন ডলার ইনভেস্ট করে এই ধরনের একটা কম্পিউটার বানানো হচ্ছে। সেই কম্পিউটারটা নট অনলি শুধুমাত্র পোর্টেবল, সেই কম্পিউটারটা এতটাই প্রসেসিং পাওয়ার যে সে কিনা প্যারালি অনেকগুলো টাস্ক করতে পারে, যেটা কিনা তোমার একটা সিঙ্গেল কম্পিউটার কখনোই করতে পারে না। ঠিক আছে? এবং প্যারালি অনেকগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করতে পারে ডিউ টু হাই পারফরমেন্স, মাল্টিপল হাই পারফরমেন্সের জন্য। মানে তোমার অনেকগুলো ফিচার্স এক্সট্রা থাকে, যেই ফিচার্সগুলো তোমাদের নর্মাল কম্পিউটার কেন ইভেন 10টা কম্পিউটার মিলে যে কাজ করবে তার থেকে একা সিঙ্গেল সিস্টেম হিসাবে সে তার থেকে বেশি কাজ বা বেশি লোড সে কিন্তু ইজিলি কমপ্লিট করে দিতে পারবে। সেটাই হচ্ছে সুপার কম্পিউটার। ঠিক আছে? তাহলে এতগুলো টাইপ অফ আমরা কম্পিউটার দেখলাম, তার ব্যাপারে আমরা জানলাম। তো যে কিনা আমাকে কোশ্চেন করছিল এমএস ওয়ার্ডের আগে এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হতো। এবার আমরা আসছি মেমোরি। মেমোরি কি? র্যাম সবাই জানো। র্যাম কি রে, ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম সবাই জানো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যাম বেসিক্যালি কি, ভোলাটাইল না নন ভোলাটাইল? কে বলবে? হ্যালো, ভোলাটাইল না নন ভোলাটাইল? তোমাদের কাছে একটু জানতে চাইছি, ভোলাটাইল না নন ভোলাটাইল র্যাম? হ্যালো, র্যাম কি? একটু রেসপন্স করলে কিন্তু আমার ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে। র্যাম কি? হ্যাঁ, কেউ একজন কিছু বলছিলে, বলো। স্যার ভোলাটাইল র্যাম। ভেরি গুড। তাহলে র্যাম কিন্তু বেসিক্যালি ভোলাটাইল। কারণ কেন র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হচ্ছে, কেন যখনই আমরা পাওয়ার অফ করে দেবো
তখনই আমরা দেখতে পারবো যে আমার কিন্তু যে আমার যে কারেন্টলি যে সার্ভিসেস বা সিস্টেমগুলো রান করছিল আমার মেশিনে সেগুলো কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আবার আমার মেশিন মানে তোমার ইনিশিয়াল কন্ডিশন থেকে স্টার্ট হচ্ছে, কারণ র্যাম এর মধ্যে যে ডেটা যেগুলো আমরা স্টোর করি সেগুলোকে ইনস্ট্যান্টলি ইউজ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে যখনই আমরা পাওয়ার অফ করব তখনই কিন্তু ওটা মেমোরি থেকে মুছে যাবে। ঠিক আছে, দিস ইজ ওয়াই ইট হ্যাজ দ্য ওয়ার্ড র্যান্ডম ইউনিট। ঠিক আছে, এই জন্য আমরা এখানে যে প্রসেসে আমরা বেসিক্যালি অপারেশন করি সেটা ওয়ার্ড ফরম্যাটে হয়। এবার তোমরা ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল এগুলো পড়েছো, সেখানে ওয়ার্ড ফরম্যাটে বলে একটা তোমার কোডিং সিস্টেম ছিল বা তোমাদের একটা প্রসেস ছিল, সেই প্রসেসে কিন্তু র্যাম তোমার অপারেশন করে থাকে। তাহলে আবারও ব্যাপারটা বুঝলাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বেসিক্যালি একটা ভোলাটাইল মেমোরি। কারণ এইটা আমাদের ইনস্ট্যান্টলি ডেটা অ্যাক্সেসিং এর জন্যই মূলত ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। আর এইটা মানে এই র্যামটা অপারেশন করার জন্য আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট পাওয়ারের দরকার হয়। তাহলে আমি যদি আমার মেশিনটাকে অফ করে দিই তাহলে কিন্তু আমাদের এই কনস্ট্যান্ট পাওয়ার ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো তাতে আমার কি হয়ে যাবে, তাতে আমার ডেটাকে আর তখন আমাদের র্যাম কিন্তু রিটেন করতে পারবে না। এই কারণেই এইটাকে ভোলাটাইল বলা হচ্ছে। মানে যখনই আমি সিস্টেমকে টার্ন অফ করে দেবো বা রিস্টার্ট করে দেবো, র্যামে থাকা প্রত্যেকটা ডেটা কিন্তু ইরেজ হয়ে যাবে, তাই না? অল ডেটা ইন র্যাম ইজ কি ইরেজড। ইয়েস অর নো? হ্যাঁ কি না? Yes or no? Yes sir. হ্যাঁ, তাহলে RAM allow your computer to perform many of its everyday task. তুমি যা কিছু করো, তুমি একটা অ্যাপ্লিকেশন লোড করছো, তুমি একটা ইন্টারনেটে একটা কোনো কিছু ব্রাউজারের সাহায্যে তুমি সার্চ করছো, তুমি একটা স্প্রেডশিট বানাচ্ছো, তুমি গেম খেলছো, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু র্যাম তোমাকে অ্যালাউ করছে সেই কাজগুলো করার জন্য। মেমোরি অলসো অ্যালাউ ইউ টু সুইচ কুইকলি অ্যামং দিস টাস্ক। এছাড়াও কি করছে, র্যাম তোমাদেরকে হেল্প করছে আমাদের একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে কুইকলি মুভ করার ক্ষেত্রে। ধরো লেটস সে আমি গেম খেলছি, গেম খেলতে খেলতে আমার ইচ্ছা করলো যে আমি ইমিডিয়েটলি যাই গিয়ে আমি স্প্রেডশিটটাতে আমি কিছু আমার অফিসিয়ালের কাজ আছে সেটা আমি ইমিডিয়েটলি করে আবার গেমে ব্যাক করি, সেটা কিন্তু তুমি করতে পারছো ইউজিং তোমার র্যাম। ঠিক আছে, র্যাম না থাকলে কিন্তু এই জিনিসগুলো হতো না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। র্যাম গিভস অ্যাপ্লিকেশন এ প্লেস টু স্টোর অ্যান্ড অ্যাক্সেস ডেটা অন এ শর্ট টার্ম বেসিস। আমি একটু আগেই বলেছি, র্যামে তুমি কোনো একটা ডেটাকে স্টোর করছো বা সেখান থেকে তুমি যেটাকে অ্যাক্সেস করছো সেটা কিন্তু অলওয়েজ টেম্পোরারি বেসিসে হয় বা শর্ট টার্ম বেসিসে হয়। মিনিং মানে কি, যখনই কম্পিউটার তুমি শাটডাউন করে দেবে, বারবার বলছি, এভরিথিং যেটা কিনা র্যামে আছে সেটা ফ্ল্যাশ আউট হয়ে যাবে। ঠিক আছে, কারণ র্যাম কিন্তু কনস্ট্যান্ট পাওয়ার ছাড়া অপারেট করতে পারে না বা ডেটাকে রিটেন করতে পারে না। বাট ইনস্টেড অফ র্যাম আমরা কিন্তু রমকে ইউজ করি সেই পার্টিকুলার অসম্পূর্ণ কাজটাকে কমপ্লিট করার জন্য, যেটা কিনা র্যাম করতে পারে না। কি, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি, হার্ড ডিস্ক কিন্তু লং টার্ম মেমোরি বলা হয়, কারণ এ কিন্তু সমস্ত ডেটাকে ধরে রাখতে পারে বা স্টোর করতে পারে। ঠিক আছে, র্যামের সাইজ খুব ছোট হয়। ঠিক আছে, তোমরা জানো র্যাম সাইজ তোমার 2, 4, 8, 16, 32 এইরকমভাবে আসে, মাল্টিপল অফ 2, মানে কতগুলো কোর ইউজ করা হবে। 2 কোর ইউজ করা হলে তার এক ধরনের 4, 5, 5 হবে না, 4, 8, 16, 32 এরকমভাবে কিন্তু হয় র্যামের সাইজ। ঠিক আছে, বা তোমরা যদি এটাকে জিবিতে বলো 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, যেভাবে বলছো তোমরা সেভাবে হয়। সিপিইউ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা ছাড়া আমাদের চলবেই না। তোমরা নিশ্চয়ই এরকম একটা জিনিস তোমরা যখন কম্পিউটার কিনেছিলে তখন দেখেছিলে তোমাদেরকে দেওয়া হয়েছিল, তাই না, কম্পিউটারের দোকান থেকে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সিপিইউ, যার মেন কাজই হচ্ছে সমস্ত ধরনের প্রসেসিং গুলোকে হ্যান্ডেল করা। ঠিক আছে, এটা কিছু না, এটা একটা ইন্টিগ্রেটেড চিপ, যেটা কিনা মাদারবোর্ডের মধ্যে তোমার একটা সকেট টাইপ অফ দেখতে পাচ্ছ, এই সকেটের মধ্যে তোমার প্লেস করা হয়। এটাকেই আমরা কম্পিউটারের ব্রেন বলি, কারণ সেই কিন্তু সমস্ত ধরনের ইনস্ট্রাকশন যেগুলো তুমি হার্ড ডিস্কে রেখেছো, সে প্রত্যেকটা ইনস্ট্রাকশন বা প্রত্যেকটা প্রোগ্রামকে কিন্তু মানে প্রত্যেকটা প্রোগ্রামকে কিন্তু তোমার কি স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতে হেল্প করে। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম বা আদার কম্পোনেন্টস। তাহলে এখান থেকে আমরা যে 3টে পয়েন্ট দেখতে পাচ্ছি, সিপিইউ মানে হচ্ছে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং এটা একটা আর কিছুই না, ইন্টিগ্রেটেড চিপ, যেটা মাদারবোর্ডের মধ্যে মাদার যে বোর্ড আছে তার মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়, এবং এর মেন কাজই হচ্ছে হার্ড ডিস্কে থাকা সমস্ত ইনস্ট্রাকশন বা প্রোগ্রামগুলোকে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করানো উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম অ্যান্ড আদার কম্পোনেন্টস। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যেখানে আমরা প্লেস করছি তার চারিপাশে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, আমি এটাকে লাল কালি দিয়ে মার্ক করি, এই দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে সকেট। ঠিক আছে, সকেট আর কিছুই না, যার মধ্যে সিপিইউটাকে তুমি প্লেস করছো।
এবং প্লেস করে ওটাকে টাইট করে ফিক্সড করে দিচ্ছ, সেটাই হচ্ছে সকেট। আর কোর কি? কোর হচ্ছে আমাদের একটা প্রসেসরের মধ্যে কোর থাকে, ঠিক আছে? আমাদের মেশিনেও যখন আমরা দেখব তখন আমরা দেখতে পাই যে কত কোরের এটা বেসিক্যালি। তো এখানে দেখতে পাচ্ছ যে কোর 1 কোর 2 মাল্টি কোর সিপিইউ, সিঙ্গেল কোর সিপিইউ হয়। তো আমাদের মাল্টিপল সিপিইউ হুইচ সিটস অন আ সিঙ্গেল সকেট, যখন একটা সিঙ্গেল সকেটের মধ্যেই আমরা এমন একটা পার্টিকুলার সিপিইউকে বসালাম যেটা মাল্টিপল কোর নিয়ে থাকে, মানে সে তার প্রসেসিং পাওয়ার অনেক বেশি হয়। যেমন কোর 0 আছে, সকেট 1, সকেট 0তে কোর 0, কোর 1, কোর 2, কোর 3, এই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো ইন্টারনাল স্ট্রাকচার, এগুলো থেকে খুব একটা কোশ্চেন আসে না, বাট তবুও তোমাদেরকে জানিয়ে রাখা হলো যে কোর জিনিসটা কি। কোর জিনিসটা এরকম দেখতে হয়, ঠিক আছে? যত কোর বেশি হবে সেই পার্টিকুলার প্রসেসরের তত প্রসেসিং পাওয়ার অনেক বেশি হবে, ব্যাস এইটুকুনি জাস্ট মাথায় রেখো। দেখো সিপিইউ অ্যাকচুয়ালি করে কি, এই জিনিসটা যদি বুঝতে হয়, সিপিইউ মানে হচ্ছে, দেখো তুমি যখন আজকে তুমি কম্পিউটারের মাধ্যমে কি করছো, তুমি কম্পিউটারের মাধ্যমে অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশনকে এক্সিকিউট করাচ্ছ। তাহলে ধরো তুমি কম্পিউটারকে 35 আর 49 দিলে, কম্পিউটার তোমাকে 84 দেখাবে কি দেখাবে না বলো? দেখাবে, 84 দেখাবে। 35 আর 49 এই দুটো যদি ক্যালকুলেটারে মারো, কম্পিউটারের মধ্যে থাকা ক্যালকুলেটর তোমাকে কিন্তু 84 দেখাবে। কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে কি করে? এই জিনিসটা দেখাচ্ছে কি করে? এর জন্য কিন্তু তোমাদের সিপিইউ লাগছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তুমি প্রথমে যে ডেটাটা দিলে সেই ডেটাটার করসপন্ডিং তোমাদের বাইনারি কোড জেনারেট হলো, বাইনারি ডেটা জেনারেট হলো, ঠিক আছে? সেই বাইনারি ডেটাটা তোমার চলে গেল হচ্ছে র্যামের কাছে। সেকেন্ড যে ডেটাটা দিলে সেটাও চলে গেল র্যামের কাছে। র্যামের কাছে এই দুটো ডেটা প্রসেস হয়ে ফাইনালি কিন্তু সিপিইউর দ্বারা কিন্তু এই ডেটাটা তোমার স্টোর হলো মেমোরিতে, এবং এই ডেটাটাকেই কিন্তু আমরা দেখতে পাবো ইন টার্মস অফ ডেসিমেল নাম্বার। কিন্তু যখন এই ডেটাটা সিপিইউর মধ্যে বা মেমোরিতে স্টোর হচ্ছে তখন কিন্তু ডেটাটা 84 আকারে স্টোর হচ্ছে না, এই ডেটাটা কিন্তু বাইনারি ফরম্যাটেই স্টোর হচ্ছে। ফার্দার সেটাকে আবার তোমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল তোমার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তোমাদের মনিটরে কিন্তু 84টা শো করবে। তো মুদ্রা কথা হচ্ছে, একটা যখন তোমরা অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন দিচ্ছ, সেই ডেটাগুলো অ্যাট ফার্স্ট তোমার অপারেশনের জন্য র্যামের কাছে আসে, এবং র্যাম থেকে সেই ডেটাটা প্রসেস হয় সিপিইউর কাছে যায়, এবং সিপিইউ সেটাকে ফার্দার হিউম্যান রিডেবল ফর্ম্যাটে কনভার্ট করে তোমাদেরকে মনিটরের মাধ্যমে কিন্তু সেটা রিপ্রেজেন্ট করে। মনিটর বলো বা যে আমাদের আউটপুট ডিভাইসে আছে তার মাধ্যমে কিন্তু তোমার রিপ্রেজেন্ট করে। এবার যদি কোনো গ্রাফিক্যাল কিছু হয়, সেই জন্য আমরা ইউজ করি কি জিপিইউ। তাহলে এখানে জিপিইউর ফুল ফর্ম কি? গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, জিপিইউ। এটা বেসিক্যালি কি করে? এটা যত রকমের প্রোগ্রামার আছে তাদের গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো আছে, সেই তাদের ভিজুয়াল এফেক্টটাকে আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য বা রিয়েলিস্টিক করার জন্য আমাদের যে লাইটিং এবং শ্যাডোয়িং টেকনোলজি আছে সেটা জিপিইউ প্রোভাইড করে। তো আমরা বুঝলাম যে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যত রকমের কম্পিউটার ওয়ার্কস্টেশন ডেস্কটপে যত ধরনের লাইটিং এবং শ্যাডোয়িং তোমার এফেক্ট দরকার, ভিজুয়াল এফেক্ট যেটাকে আমরা বলি, বা রিয়েলিস্টিক সিনের জন্য যে এফেক্টগুলো লাগে, সেই জিনিসগুলো প্রোগ্রামার বা নর্মাল ইউজারের জন্য ক্রিয়েট করে দেওয়ার জন্য এই পার্টিকুলার একটা ডিভাইসের সাহায্য আমাদের নিতে হয়, যেটাই হচ্ছে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। তো ঠিক আছে, ওকে। আগেকার দিনে মূলত যখন আমিও ছোটো ছিলাম তখন জিপিইউ অনলি ইউজ করা হতো ফর দ্য গেমিং পারপাস, বাট এখন আমরা যে ধরনের কাজবাজ করছি, আজকে আমাদের এআই চলে আসছে, মেশিন লার্নিং চলে আসছে, আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার আসছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে জিপিইউ হেল্প করছে কিন্তু, যাতে কিনা এই কন্টেন্টগুলো মোর রিয়েলিস্টিক তৈরি করা যায়, যাতে তোমাদের দেখতে পড়তে সুবিধা হয়। ইট ইজ স্পেসিফিক্যালি ডিজাইন টু অ্যাক্সেলারেট কম্পিউটার গ্রাফিক্স ওয়ার্কলোড। তাহলে কম্পিউটারের গ্রাফিক্স রিলেটেড সমস্ত দায় এবং ভার যে পার্টিকুলার হার্ডওয়্যার কম্পোনেন্টের উপর প্রোভাইড করা হয় বা দায়ভার দেওয়া হয়, ঠিক আছে, কম্পিউটারের সেই কম্পোনেন্টের নাম হচ্ছে জিপিইউ, যার ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। ক্লিয়ার হয়েছে বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। থ্যাংক ইউ। তো এই জিনিসগুলো একটু তোমাদেরকে রিডিং পড়তেই হবে, কারণ এই জিনিসগুলো রিডিং না পড়লে জিনিসগুলো কারো ক্যামেরা অন আছে দাদা? সে ঠিক আছে, পড়তে বসেছে, ঠিক আছে, ভিডিও ক্যামেরা অন হয়েছে, কোনো অসুবিধা নেই, ভালো। চলো এবার আমরা আসছি, দেয়ার আর টু টাইপস অফ জিপিইউ। আমাদের গ্রাফিক্যাল প্রসেসিং যে ইউনিট আছে সেটা দু ধরনের হয়, একটা ইন্টিগ্রেটেড, একটা হচ্ছে ডিসক্রিট। ইন্টিগ্রেটেড বলতে যেটা কিনা তোমার মাদার বোর্ডের সাথেই আসে, ঠিক আছে, যার জন্য আলাদা করে কোনো সেপারেট কোনো কার্ড বা কোনো এমবেডেড সিস্টেম বা এমবেডেড কম্পোনেন্টকে আমার কানেক্ট করতে হয় না। আমরা যে ধরনের সিপিইউ আজকালকার দিনে যে ধরনের আমরা মাদারবোর্ড কিনছি, সেই মাদারবোর্ডের মধ্যেই অটোমেটিক্যালি মানে ইমপ্লিমেন্টেড থাকে, ঠিক আছে।
ওকে, সেই ধরনের যে জিপিইউ আছে সেটাকে ইন্টিগ্রেটেড জিপিইউ বলে। একটাই এর ড্রব্যাকস যে তুমি যদি সেই জিপিইউটাকে বাড়াতে চাও তোমার কাছে কোনো পসিবিলিটি নেই তাকে আপগ্রেড করার বা রিপ্লেস করার, ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে রিপ্লেস করবে? রিপ্লেস তো করা যাবে না স্যার, আমাকে বাইরে থেকে তাহলে আরেকটা এক্সট্রা আমাকে জিপিইউ সেগমেন্ট কিনে কানেক্ট করতে হবে। আমি আমাদের যদি প্রসেসিং মানে গ্রাফিক্স রিলেটেড প্রসেসিং পাওয়ারটাকে এনহ্যান্স করতে চাই, ঠিক আছে? আর ডিসক্রিট কি? ডিসক্রিটটা কিছুই না, যেটা কিনা মাউন্টেড করা হয়, বাইরে থেকে কিনে এনে তুমি কানেক্ট করছো। তোমাদের কম্পিউটারের মাদারবোর্ড নিয়ে আমি পরের দিনে ক্লাস বা পরবর্তীকালে যখন পড়াবো ওর মধ্যে দেখাবো, ঠিক র্যাম স্লটের পাশেই, র্যামের যে স্লটগুলো থাকে সেই র্যাম স্লট বা সকেটের পাশেই তোমার জিপিইউ সকেট থাকে, যে জিপিইউ সকেটে এইরকমই একটা জিনিসকে তুমি কানেক্ট করবে, ঠিক আছে? ওকে, এরকম একটা জিনিস তুমি কানেক্ট করছো, তুমি মাউন্ট করছো তোমার মাদারবোর্ডের সাথে, ঠিক আছে? যেটা তুমি আলাদা করে কিনছো, তোমার মাদারবোর্ডের সাথে তোমাকে প্রোভাইড করা হচ্ছে না। এবং এইটাকে তুমি চাইলে রিপ্লেস করতে পারো, এটাকে তুমি চাইলে আপগ্রেড করতে পারো, এই একটা কিন্তু তোমারও অপশান রয়েছে। তাহলে যে ধরনের জিপিইউগুলোকে মাদারবোর্ডের সাথে আমাদের ইন্টিগ্রেটেড হয়ে আসে না, মাদারবোর্ডে আমাদের বাইরে থেকে কানেক্ট করতে হয়, এক্সপ্যানশন করতে হয় মাদারবোর্ডের স্লটকে, সেই ধরনের বা যার দ্বারা আমরা কি করতে পারি, গ্রাফিক্স কার্ডের যে প্রসেসিং পাওয়ারটা সেটাকে চাইলে আমরা আপগ্রেড করতে পারি, ঠিক আছে? সেটাকে চাইলে আমরা রিপ্লেস করতে পারি, সেই ধরনের জিপিইউকে আমরা ডিসক্রিট জিপিইউ বলি। আর যে ধরনের জিপিইউগুলো আমরা মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড ভাবেই আসে আমাদের কাছে, যেটাকে ফার্দার আমাদের ওন রেসপেক্টে আমরা সেটাকে কোনো পয়েন্ট অফ ইনস্ট্যান্টেই আমরা তাকে আপগ্রেড বা রিপ্লেস করতে পারি না, সেই ধরনের জিপিইউকে আমরা ইন্টিগ্রেটেড জিপিইউ বলি, ঠিক আছে? তাহলে আমাদের দু ধরনের জিপিইউ হয়, জানতে পারছো। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমাদের এই টপিকগুলো যদি প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা পয়েন্ট যদি ক্লিয়ার হয়, আমরা এবার যে কোনো বই থেকে কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যারের কোশ্চেন যখন নেব, আমাদের 99% কোশ্চেন কিন্তু হয়ে যাবে আমাদের দ্বারা। কারণ কেন? কারণ আমাদের কিন্তু কনসেপ্টটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে আজকের ক্লাসের পরে, ঠিক আছে? চলো, তোমরা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেটা আমি মাদারবোর্ডের একটা ফ্রন্ট ভিউ তোমাদের দেখাচ্ছি, যেটাকে কিনা আমরা ভিডিও কার্ডও বলি, ঠিক আছে? সেইখানে কিন্তু সকেট থাকে, সেই সকেটে কিন্তু কানেক্ট করা হয়। ডিফারেন্স বিটুইন জিপিইউ এবং ভিডিও কার্ড, ভিডিও কার্ডটা আলাদা জিনিস আর জিপিইউ কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এখন যদিও বা আর ভিডিও কার্ডকে ইউজ করে না, সবাই জিপিইউ ইউজ করে, এবং যে মাদারবোর্ডগুলো মার্কেটে এখন আসছে ডেস্কটপের জন্য সেখানে জিপিইউ ইন্টিগ্রেটেড থাকে এবং চাইলে তুমি আরও কানেক্ট করতে পারো। বলো, এই দিক করে ভিডিও কার্ডটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা জিনিস, সেটা হচ্ছে 32 বিট প্রসেসর এবং 64 বিট প্রসেসরের মধ্যে পার্থক্য করা। প্রসেসর মানে কি? প্রসেসর মানে সিপিইউ, এবং 32 বিট এবং 64 বিটের মিনিংটাই বা কি? দেখো, প্রসেসর মানে হচ্ছে সিপিইউ, যে কিনা কোনো ইনস্ট্রাকশনকে প্রসেস করে তোমাকে কিছু আউটপুট দেবে, আবারও বলছি, উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম বা আদার কম্পোনেন্ট। এবার সিপিইউ যে ইউনিট অফ ডেটা র্যাম থেকে নিয়ে সেটাকে প্রসেস করবে, সেটা ডিপেন্ড করে যে সেটা কত বিটের প্রসেসর। কি বললাম? আবারও এই কথাটা ভালো করে শোনো, কি বলছি। সিপিইউ র্যামের থেকে কত বিট অফ ডেটা বা কত ইউনিট অফ ডেটাকে নিয়ে এক প্রসেস করবে, ঠিক আছে, সেইটা ডিসাইড করে হচ্ছে কত বিটের প্রসেসর তুমি ইউজ করছো। তোমার যদি 32 বিটের প্রসেসর ব্যবহার করা হয়, তার মানে এইটা অনলি 2^32 মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারবে, মানে সে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 4 GB র্যাম ব্যবহার করে কাজ করতে পারবে, ঠিক আছে? তাহলে কত ইউনিট অফ ডেটাকে অ্যাট এ টাইম তোমার মেশিন হ্যান্ডেল করতে পারছে সেটা ডিপেন্ড করে যে তোমার কাছে প্রসেসর কত বিটের আছে, 32 বিট না 64 বিট। যদি 32 বিটের প্রসেসর ইউজ করো, তার মানে 2^32 মেমোরি অ্যাড্রেসকে তোমার অ্যাট এ টাইম ইউজ করতে পারবে তোমার প্রসেসর। 2^32 মানে কত? 4 GB র্যাম, ম্যাক্স টু ম্যাক্স 4 GB র্যাম তুমি করতে পারবে। সেটাই যদি এখন 64 বিট হয়ে যেত, 2^64 ক্যালকুলেট করে দেখবে, ঠিক আছে? তো 64 কি হলো? বেশি নাম্বার অফ ডেটাকে অ্যাট এ টাইম প্রসেস করতে পারছে। তো ভাবো, যে পার্টিকুলার কম্পিউটার অ্যাট এ টাইম বেশি পরিমাণের ডেটাকে প্রসেস করতে পারছে সে ভালো, না যে অ্যাট এ টাইম কম ডেটাকে প্রসেস করতে পারছে সে ভালো? কোনটা? কোনটার দ্বারা তুমি বেশি কাজ করাতে পারছো অ্যাট এ টাইম? যেটা বেশি প্রসেস করতে পারছি সেটা। ভেরি গুড, বেশি প্রসেস করতে পারছে। তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট হচ্ছে ইউনিট অফ ডেটা। কত ইউনিট অফ ডেটা র্যাম থেকে তুমি অ্যাট এ টাইম নিয়ে সিপিইউ দ্বারা প্রসেস করাতে পারছো, সেটাই ডিপেন্ড করছে হচ্ছে তোমার প্রসেসরের বিটের উপরে, ঠিক আছে? এটা হলো মোদ্দা কথা। চলো,
এবার বিট বলতে কি, বিট বলতে 0 আর 1 বাইনারি নাম্বার বোঝায়, আমি আগেও বলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। 8 বিট মানে হচ্ছে কি 1 বাইট, তোমরা জানো, ইয়েস অর নো। 1024 বাইট মানে কি 1 কেবি, 1024 কিলোবাইট মানে কি 1 এমবি, 1024 মেগাবাইট মানে কি 1 গিগাবাইট, 1024 গিগাবাইট মানে কি 1 টেরাবাইট, ঠিক আছে। তারপরে পিকো এগুলো আছে, বাট আমাদের এই অবধি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে জানতে হবে, ব্যাস এটাই হলো ব্যাপার। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 2+2 এই নাম্বারটা যোগ করছো। এই নাম্বারটা প্রথমে তোমাদের ডিস্কে আছে, তারপর সেটা ডিস্ক থেকে র্যামে আসলো, র্যাম থেকে সেটা সিপিইউতে গেল। কিন্তু এখানে তোমাদের যদি 32 বিটের যদি সিপিইউ হয়, তাহলে অবশ্যই যে ডেটাটাও অ্যাক্সেস করতে পারবে এবং প্রসেস করতে পারবে সেটা লেস দ্যান ইকুয়াল টু তোমার কি হবে, অবশ্যই 4 জিবির ডেটা হবে, ঠিক আছে। তাহলে 4 জিবির ডেটার নিচে যদি কোনো ডেটাকে এই কম্পিউটারে তুমি প্রসেস করাতে দাও, তবে এই কম্পিউটার প্রসেস করে তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট প্রোভাইড করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। কারণ স্যার আমি যে প্রসেসরটা ইউজ করছি সেটা শুধুমাত্র 32 বিট এর কাজ করতে পারে, মানে আপ টু 4 গিগাবাইট তোমার ডেটাকে হ্যান্ডেল করতে পারে অ্যাট এ টাইম, তার থেকে বেশি নয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোই বোঝা গেল, এবং এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট হচ্ছে সেটা তুমি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। 2⁻0 মানে 1, এখানে পাওয়ার অফ 2 এক্সপোনেন্ট ফরম্যাটে আমি দিয়েছি, এবং তার করসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত হয়, 2⁻0 মানে 1, 2⁻1 মানে 2। এই যে ছকগুলো, এই জিনিসগুলো তোমরা একটু বাড়িতে ভালো করে দেখবে, কারণ এইগুলো থেকেই কোশ্চেন ফর্ম করবে, আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। হিস্ট্রি কি, হিস্ট্রি হচ্ছে ইন্টেল 8080, এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর যেটা 1970-তে স্টার্ট হয়েছিল, মানে বানানো হয়েছিল, ঠিক আছে। যেটা কিনা একটা 8 বিট কম্পিউটিং ডিভাইস ছিল। 8 বিট কম্পিউটিং ডিভাইস মানে যে কিনা অ্যাট এ টাইম 8টা বিটকেই শুধুমাত্র হ্যান্ডেল করতে পারবে, মানে 8 বিটের থেকে বেশি ডেটা দিলে এই পার্টিকুলার প্রসেসরটা হ্যান্ডেল করতে পারবে না। 1992-তে যে উইন্ডোজ ভার্সনটা এসেছিল, যেটা কিনা একটা 16 বিট ডেস্কটপ বলা হয়, সেটা হচ্ছে 3.1। তাহলে তোমাদেরকে এরকম কোশ্চেনও করতে পারে যে সর্বপ্রথম যে 16 বিট ডেস্কটপটা তৈরি হয়েছিল সেটা কত সালে হয়েছিল, এটা এক ধরনের কোশ্চেন হতে পারে। অথবা বলতে পারে 1992-তে যে ডেস্কটপের ভার্সানের যে ডেস্কটপ, মানে যে ভার্সানের ডেস্কটপ মার্কেটে লঞ্চ করেছিল, সেখানে অপারেটিং সিস্টেমের ভার্সান কি ছিল, তোমাদের অ্যান্সার কি হবে, উইন্ডোজ 3.1, কারেক্ট, ইয়েস অর নো, হ্যাঁ কি না, তাই তো। তারপরে আমাদের এখান থেকে এই যে ক্লাসটা, এখান থেকে তোমার এই ধরনের কোশ্চেনই আমরা দেখতে পারি। AMD একটা কোম্পানি যে কিনা সবার প্রথমে 64 বিট ডেস্কটপ চিপ বানানোর ক্ষেত্রে সক্ষম হয় এবং শিফট করে 2003 সালে। তারপর ধীরে ধীরে ম্যাক ওএস আসা স্টার্ট হয় 2009 সালের লাস্টের দিকে, 64 বিটের প্রথমে আসে। আর এখন তো দেখতেই পাচ্ছ 64 বিট চিপের অনেক ফাস্ট স্মার্টফোন ইউজ করা হচ্ছে, যদিও বা এখানে আমরা অ্যাপেল 5s দেখছি, এখন আমরা অ্যাপেল 17 প্রো ইউজ করি, কারেক্ট। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। তো যাই হোক, তো 4 জিবি ক্যালকুলেট কিভাবে করা হচ্ছে এই জিনিসগুলো একটু দেখে নিও, এগুলোতে বেশি কিছু ব্যাপার নেই, ঠিক আছে। চলো, হার্ড ডিস্ক ড্রাইভ তোমরা দেখতে পাচ্ছ। হার্ড ডিস্ক ড্রাইভের অনেক জিনিস আছে। এটাকে বলা হয় জাম্পার কানেক্টর, এটা পাওয়ার কানেক্টর, SSI ইন্টারফেস কানেক্টর, এটাকে বলা হয় অ্যাকচুয়েটার আর্ম। এগুলো একটুখানি ছবিতে তোমরা জাস্ট দেখে নেবে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা কোশ্চেনের থ্রু দিয়ে তখন এই ছবিটাকে সামনে রেখে তোমাদেরকে আমি বলবো যে কোনটার অ্যান্সার কেন কোনটা হচ্ছে। এখন জাস্ট তোমরা ছবিটা বাড়িতে যখন পড়বে, মানে আমার ক্লাসের পরে, তোমরা অবশ্যই এর প্রত্যেকটা যে কম্পোনেন্ট সেগুলোর কি নাম সেগুলোকে জানার চেষ্টা করবে, আর তার কাজ অবশ্যই আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে। তো হার্ড ডিস্ক ড্রাইভ যেটা আছে, HDD বলা হয়, তার ফুল ফর্ম কি, হার্ড ডিস্ক ড্রাইভ। এটা একটা কি ইলেকট্রোমেকানিক্যাল ডেটা স্টোরেজ ডিভাইস, যার মেন কাজটাই হচ্ছে ম্যাগনেটিক্যালি তোমার ডেটা বিটসগুলোকে স্টোর করা। অ্যাকচুয়ালি কিছুই না, এখানে এই যে নিডেলটা দেখতে পাচ্ছ, স্লাইডার যেটা হেড বলে, সেইটা কি করে, সেইটা এই যে তোমার রাউন্ড শেপের যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার সিডি টাইপ অফ যেটা দেখতে, মানে যেটাকে কিনা আমি বলবো তোমার কি বলবো ম্যাগনেটিক ডিস্ক বা যাই বলো না কেন, এটা যত স্পিডে ঘুরছে এবং এটা কি করছে, এটা দিয়ে এর উপরে একটা স্ক্র্যাচ তোমার করছে, সেই স্ক্র্যাচের ওপরে বেস করে কিন্তু তোমার ডেটা বিটগুলো তোমার স্টোর হচ্ছে। তো বেসিক্যালি এর প্রসেস নিয়ে আমি আলোচনা করব না, বাট ব্যাপারটা এইভাবেই ঘটে। তাহলে এই ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস যে কিনা ডিজিটালি ইনফরমেশনগুলোকে স্টোর করছে ইউজিং ওয়ান অ্যান্ড মোর রিজিড র্যাপিডলি রোটেটিং ডিস্ক। এই যে রোটেটিং ডিস্ক আছে, যেটাকে আমরা প্ল্যাটার বলছি, তার উপর একটা ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে এটাকে কোট করা আছে। আর এখানে যে তোমার যে এই যে স্লাইডার বলে যে হেডটা দেখছো, এটা ক্রমাগত ওইটা যত স্পিডে ঘুরছে না, ওটাকে বারবার স্ক্র্যাচ ফেলছে ওর উপরে, এবং ওই স্ক্র্যাচের রেসপেক্টেই তোমার ডেটা বিটগুলো স্টোর হচ্ছে, ঠিক আছে। তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ তোমার একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেটা কিনা
কি কাজে ব্যবহার করা হয়? সমস্ত ধরনের ডিজিটাল কন্টেন্টকে স্টোর করার কাজে ব্যবহার করা হয়। এবার ডিজিটাল কন্টেন্ট কি কি হতে পারে? আমরা প্রথম স্লাইডেই দেখেছিলাম, সেটা কোনো ভিডিও গেমস হতে পারে, সেটা কোনো পিকচার বা ইমেজ হতে পারে, সেটা মিউজিক হতে পারে, কোনো ডকুমেন্টস হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা কোনো অ্যাপ্লিকেশন বা অপারেটিং সিস্টেমও হতে পারে। ঠিক আছে? হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা জানি হার্ড ডিস্ক ড্রাইভ দু ধরনের হয়, এক্সটার্নাল, ইন্টারনাল। তাহলে ইন্টারনাল হার্ড ডিস্ক কি? যেটা কিনা তোমার মাদারবোর্ডের সাথে মাউন্টেড থাকে, তাই না? যখন তোমরা একটা কম্পিউটার বা ডেস্কটপ সেট আপ করছো বাড়িতে, তখন দেখবে তোমাদের একটা হার্ড ডিস্ক দেওয়া হচ্ছে, যেটা তোমাদের কিনা মাদারবোর্ডের সাথে ইন্টারনালি সিপিইউর মধ্যেই, ঠিক আছে, তোমার যে সিপিইউর যে বাক্সটা তার মধ্যে কিন্তু ক্যাবিনেটটার ভেতরে কিন্তু তোমার মাউন্টেড করা আছে মাদারবোর্ডের সাথে, সেটাকে আমাদের ইন্টারনাল হার্ড ডিস্ক ড্রাইভ বলে। কিন্তু এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হচ্ছে এখন মার্কেটে যেগুলো পাওয়া যায়, যেগুলো তুমি ইউএসবি কেবিলের দ্বারা কানেক্ট করো, কারেক্ট? ইয়েস অর নো? তাই না? তাহলে আমরা এইটুকুনি জিনিস জানলাম। লং টার্ম মেমোরিকে স্টোর করে রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি হার্ড ডিস্ক ড্রাইভ। এটা একটা কি? এটা প্রাইমারি মেমোরি না, এটা একটা সেকেন্ডারি মেমোরি, কারেক্ট? ইয়েস অর নো আমাকে বলবে, তাই তো? হ্যাঁ কি না? তো হার্ড ডিস্ক ড্রাইভে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে স্পিন্ডেল বলে, এটা ডিস্ক সেক্টর বলে, এটাকে প্ল্যাটার বলে। এটাই হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে হেডার। এই যে ঘুরছে, এইগুলো এক একটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ফাইল। সেই ফাইলগুলোর মধ্যে তুমি কি ডেটা রাখছো, সেই ডেটাগুলো কিন্তু তোমার স্টোর হয়ে যাচ্ছে এইরকম ভাবে, যেভাবে আমি বললাম। আর এটাকে বলে ট্র্যাক, এটাকে বলে অ্যাকচুয়েটার আর্ম। ঠিক আছে? তো এটা দেখতে পারলে। মাদারবোর্ড সম্বন্ধে আর কি বলবো? মাদারবোর্ড হচ্ছে যে কোনো কম্পিউটারের ব্যাকবোন, যেইখানের মাধ্যমে তোমাদের সমস্ত কম্পোনেন্টগুলোকে একত্রে একটা জায়গায়, মানে কি বলবো, বাংলায় যদি বলি লিপিবদ্ধ করা হয়েছে, বা বলি যদি অ্যাকুমুলেট করা হচ্ছে, যেখানে আমাদের সমস্ত ধরনের কম্পিউটারের মেন কম্পোনেন্টগুলোকে ইন্টিগ্রেট করা হয়েছে, যার মধ্যে আমাদের র্যাম থাকে, যার মধ্যে আমাদের সিপিইউ থাকে, হার্ড ডিস্ক থাকে, অপটিক্যাল ড্রাইভ থাকে, ভিডিও কার্ড এবং এনআইসি কার্ড, মানে যেটাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কোথায় প্লেসড করা হয়, কোথায় মাউন্টেড করা হয়? মাদারবোর্ডে। তো মাদারবোর্ড আর কিছুই না, মাদারবোর্ড হচ্ছে একটা তোমার স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপরে কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্ট তোমার মাউন্টেড রয়েছে। ঠিক আছে? তো পপুলার যে ম্যানুফ্যাকচারারগুলো আছে আমাদের মার্কেটে, যারা কিনা মাদারবোর্ড বানায়, সেটাকে ইন্টেল কোম্পানি আছে, আসুস আছে, ঠিক আছে, বায়োস্টার বলে অনেক আগে বিক্রি হতো, এখন আর সেরকম ব্যবহার হয় না, গিগাবাইট আছে। তাহলে এই কোম্পানিগুলো কিন্তু মূলত মেন যারা কিনা মাদারবোর্ড মার্কেটে লঞ্চ করে। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারনাল পার্টস, যেগুলো মাদারবোর্ডের মধ্যে আমরা মাউন্ট করি। সেটা কি? সেটা হচ্ছে একটা ফ্যান, যেটা কিনা প্রসেসরের সাথে মাউন্টেড করা থাকে, কারণ প্রসেসরের প্রত্যেকটা প্রসেসের পরে প্রসেসর যাতে হিট, মানে সেই প্রসেসরতে কোনো রকম ওয়ার্কিং কন্ডিশনকে ব্যাঘাত না ঘটাতে পারে, তার জন্য আমরা একটা ফ্যান রাখি, যে ফ্যানটা প্রসেসরকে কুল করে রাখার বা কুলিং করার জন্য ব্যবহার করা হয়। পাওয়ার সাপ্লাই থাকে, যে পাওয়ার সাপ্লাই দ্বারা আমাদের কম্পিউটারের প্রত্যেকটা মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট কি হয়? পাওয়ার সাপ্লাই পায়, মানে কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই যেন রিসিভ করে। সিডি রম থাকে, যেটা কিনা অনেক পুরনো, আগে দেখতে পাচ্ছ, যেখানে আমরা সিডি প্রোভাইড করি, সিডি দিয়ে আমরা ডেটাকে আদান প্রদান করি, রিড রাইট অপারেশন করা হয়, যেটা তোমরা জানো। ভিডিও কার্ডটা হচ্ছে সেই জিপিইউ আসার আগে, যেখানে এইরকম একটা কার্ড আছে, যেটা কিনা আমরা মানে তোমার কানেক্ট করে আমরা আমাদের ভিজুয়াল এফেক্টগুলোকে অনেক বেশি এনহ্যান্স করাতে পারি। আর এটা হচ্ছে পিসিআই এক্সটেনশন স্লট। এই স্লটের মধ্যে বেসিক্যালি কি হয়? এই স্লটের মধ্যে বেসিক্যালি আমরা র্যাম লাগাই, এই ধরনের স্লটগুলোর মধ্যেই আমরা জিপিইউ কানেক্ট করি, ঠিক আছে, বা তোমার এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে কানেক্ট করে থাকি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দেখতে এরকম হয়। যদি কোনো রকম মানে মাদারবোর্ডে কোনোভাবে ডিফল্ট যে তোমার এনআইসি কার্ডটা রয়েছে, সেটা যদি ফল্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সটার্নালি একটা কার্ড মার্কেট থেকে কিনে নিয়ে আসি, যেই কার্ডটা আমাদের কি করে নেটওয়ার্ক সংযোগটাকে বজায় রাখতে সাহায্য করে কম্পিউটারে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। দেখতে এরকম হয়, যার দাম মূলত এখন মার্কেটে 450 থেকে 500 টাকা মোটামুটি কোম্পানি, এবং আরো ভালো যদি বলো তাহলে 800 থেকে 1000 টাকা নেবে। ঠিক আছে? তো একটা এক্সটার্নাল কম্পোনেন্ট কি হয় একটা কম্পিউটারের সাথে? একটা সিপিইউর মধ্যে এক্সটার্নাল কম্পোনেন্ট মাদারবোর্ড হয়, মনিটর হয়, যেটা কিনা সিপিইউর ক্যাবিনেটের সাথে এসে কানেক্ট করা হয়। একটা কিবোর্ড থাকে, মাউস থাকে, বক্স রাখতে পারো, হেডসেট রাখতে পারো, ক্যামেরা কানেক্ট করতে পারো, স্ক্যানার বা প্রিন্টার কানেক্ট করতে পারে। এই প্রত্যেকটা কম্পোনেন্টকে কিন্তু কম্পিউটারের এক্সটার্নাল কম্পোনেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে? হার্ডওয়্যার ভেন্ডার, যে কোম্পানিগুলো হার্ডওয়্যার বানায়, এই যে বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টগুলো দেখছো, সেই হার্ডওয়্যারের ডেল আছে, ওরাকেল আছে, লেনোভো আছে, এগুলো সফটওয়্যার, আমি হার্ডওয়্যার ভেন্ডার বললাম, আর এখানে হার্ডওয়্যার ভেন্ডারই দেখতে পাচ্ছ। এবার আমরা যদি এটাকে হিউম্যান বডির সাথে যদি কম্পেয়ার করি,
তাহলে আমাদের হিউম্যান বডির মূলত মেন কাজটা কি? 5খানা কাজ আমাদের হিউম্যান বডি করে থাকে। প্রথম কথা, আমরা কি করি বলো? কোনো একটা জিনিসকে প্রথমে চোখ দিয়ে দেখি। আমরা যদি কোনো একটা শব্দকে শুনতে চাই তার জন্য আমাদের ইয়ার্স আছে। আমরা যদি কোনো একটা কিছুকে অনুভূতি মানে ফিল করতে চাই তাহলে আমাদের বডি আছে, সেই জিনিসটাকে টাচ করে আমরা ফিল করতে পারি, তাই না? আমরা যদি কোনো একটা অবজেক্টের স্মেল নিতে চাই তার জন্য আমাদের নোস আছে। আর আমরা যদি কোনো একটা এই সমস্ত কিছু করার পরে তার রেসপেক্টে কোনো একটা কিছু বলতে চাই বা তার রেসপেক্টে কোনো কিছু একটা আমরা ইনফরমেশনকে আমরা থ্রো করতে চাই আউটসাইডে, তাহলে আমাদের সাথে টাং আছে। তাহলে এই 5টা সেন্সিং এলিমেন্ট কিন্তু আমাদের প্রত্যেকের বডিতেই আছে, এবং যার দ্বারা আমরা কোনো কিছুকে দেখতে পাই, শুনতে পাই, তাকে ফিল করতে পারি, টাচ করে তার স্মেল আমরা নিতে পারি, এবং অবশেষে সেই বিষয়ে আমরা কোনো রকম বক্তব্য প্রকাশ করতে পারি। সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও 5খানা সেন্সিং ডিভাইস আছে যারা কিনা একটা হিউম্যান বডির মতোই কাজ করে। লাইক তোমরা যদি আজকে ভাবো, তোমরা যদি আজকে কোনো কিছু বলতে চাও তার জন্য তোমাদের মাইক্রোফোন লাগবে, ইয়েস অর নো? হ্যাঁ। তোমরা যদি কোনো কিছু প্রসেস করতে চাও তার জন্য তোমাদের ইনপুট দিতে হবে, মানে যেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কিবোর্ড, সেটা হচ্ছে একটা কোনো ক্যামেরা হতে পারে, এই জিনিসগুলো। তোমরা যদি শুনতে চাও তাহলে তোমাদের ক্ষেত্রে কি করতে হবে? তোমাদের ক্ষেত্রে বক্স লাগবে বা তোমরা মাইক্রোফোন ইউজ করতে পারো। তোমরা যদি কোনো কিছুকে টাচ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মানে কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকা কিছু জিনিস বা ধরো কোনো কিছু টাচ করার জন্য তোমাদের কাছে যে অপশান আছে সেটা হচ্ছে তোমাদের কি? সেটা হচ্ছে তোমাদের মাউস। আর তোমাদের যদি কিছু বলতে চাও বা বলার বিষয়, সেই বিষয়ে এখন ঠিক আছে, টেস্ট করতে চাও কোনো একটা বিষয়, সেই বিষয়টার জন্য এখন ভার্চুয়াল রিয়েলিটি চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। মানে তুমি এখানে বসে তুমি ফিল করতে পারবে যে তুমি প্যারিসের কোনো একটা জায়গাতে রয়েছো, যেগুলো এখন ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা তৈরি করা যাচ্ছে, যেটা কিনা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা হয়। কিন্তু তোমাদের দেখো কম্পিউটারও কিন্তু একটা হিউম্যান বডির সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আইস রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার স্ক্যানার বা তোমার হচ্ছে ক্যামেরা অথবা তোমার কিবোর্ডের সাহায্যে। ইয়ারের সাথে তুলনা করতে পারি, যার দ্বারা আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, সেটাকে এখানে আমাদের মাইক্রোফোন বা বক্স। টাচ বা বডি যেটা আমরা বলছি, তার সাথে যদি আমরা কম্পিউটিং কোনো একটা এক্সটার্নাল কম্পোনেন্টের তুলনা করি, সেটা তোমাদের মাউস। আর যদি টেস্ট, যেটা আমরা চেক করবো, সেটা আমরা কিসের মাধ্যমে টেস্ট করতে পারি, সেটা এখন আমাদের কম্পিউটিং ওয়ার্ল্ডের রেসপেক্টে সেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভার্চুয়াল রিয়েলিটি বলছি, যার দ্বারা আমরা ওই জিনিসটা করতে পারি। ঠিক আছে। মোস্ট কমন কম্পিউটার কানেকশন কি? দেখো কম্পিউটার কানেকশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইউএসবি আছে। ইউএসবির ফুল ফর্ম কি সবাইকে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস বেসিক্যালি একটা প্লাগ অ্যান্ড প্লে, একটা হচ্ছে তোমার সকেট বলতে পারো বা পিন বলতে পারো, যার দ্বারা তোমরা ইজিলি কোনো একটা এক্সটার্নাল ডিভাইসকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারো। ঠিক আছে। ইউএসবি ইজ অ্যান ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দ্যাট এস্টাবলিশ স্পেসিফিকেশন ফর কেবিল। এটা কেবিলের জন্য ব্যবহার করা হয়, এটা বিভিন্ন ধরনের প্রোটোকল ফর কানেকশনের জন্য ব্যবহার করা হয়, এটা মূলত কানেক্টার হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা ইন্টারফেসিং ডিভাইস হিসাবেও বা তোমার বলতে পারো মিডল ম্যান হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যার দ্বারা আমরা বিভিন্ন ধরনের পেরিফেরালস বলতে কি? পেরিফেরালস বলতে ধরো তোমার মাউস, তোমার কিবোর্ড, তোমার প্রিন্টার, এই সমস্ত ডিভাইসকে আমরা ইজিলি কম্পিউটার এর সাথে কানেক্ট করতে পারি, মানে সিপিইউর সাথে কানেক্ট করতে পারি। সেইটার জন্য আমরা যে পার্টিকুলার তোমার পিন বা তোমার প্লাগ অ্যান্ড প্লে মানে বাটন বলবো না, সকেট ব্যবহার করে থাকি, সেটাকে ইউএসবি বলে, যার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে। তো ইন সিম্পল ওয়ার্ড, ইউএসবি কানেকশন ইজ আ স্ট্যান্ডার্ড কানেকশন বিটুইন পার্সোনাল কম্পিউটার মোস্ট অফ দ্য কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইস। কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইস মানে যেটা আমরা বলছিলাম, স্টোরেজ ফ্ল্যাশ ড্রাইভ হতে পারে, প্রিন্টার হতে পারে, স্পিকার হতে পারে, মাউস, কিবোর্ড, প্রত্যেকটা জিনিসকে কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য ইউএসবি কেবলের লাগে। ঠিক আছে। কে এটাকে বানিয়েছিল? অনেক সময় দেখো তোমাদের এটা যেহেতু এক্সামটা, এই এক্সামে এই জায়গাটা কিন্তু এই ধরনের কোশ্চেন করতে পারে, কে এই জিনিসটাকে কিন্তু তৈরি করেছিল, কে এই ইউএসবি কনসেপ্টটাকে নিয়ে এসেছিল, অনেকেই জানে না। অজয় ভাট বলে একজন ছিল, যেই কিনা এই কনসেপ্টের উপরে কাজ করেছিল অনেকগুলো অনেকগুলো কোম্পানির সাথে, এবং অবশেষে 1996 সালে ইউএসবিটা মার্কেটে ডেভেলপ হয়ে আসে। তার আগে অবধি কিন্তু এই ধরনের কোনো প্লাগ অ্যান্ড প্লে, কোনো রকম কেবেলের বা কোনো রকম পোর্টের কথা কিন্তু আগে কম্পিউটারে উল্লেখ ছিল না। ইট হ্যাজ রিপ্লেস ইন্টারফেসেস। আগে আমরা ইন্টারফেস করতাম সিরিয়াল পোর্ট বা প্যারালাল পোর্টের মাধ্যমে, আমি তোমাদেরকে দেখাবো পরের দিন সিরিয়াল পোর্ট প্যারালাল পোর্ট কেমন দেখতে হয়। তাকে আমরা রিপ্লেস করতে পেরেছিলাম এই ইউএসবি দিয়ে। ঠিক আছে। এবং কে বানিয়েছিল এবং কে এর পেছনে ব্যাকবোনটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অজয় ভাট স্যার। ঠিক আছে। ইউএসবি কেবলের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্টেজ কি?
যে কোনো ধরনের দেখো যে কোনো ডিভাইসে কানেক্ট করে সেটা সফটওয়্যার ড্রাইভারটাকে অটোমেটিক্যালি তোমার মেশিনের মধ্যে তুমি ইনস্টল করতে পারো যখনই তোমার পিসিটা কানেক্টেড হবে ওই পার্টিকুলার সফটওয়্যার ড্রাইভারের সাথে, এবং সেটা কুইকলি করার জন্য তুমি ইউএসবি ইউজ করতে পারো কেবল, যেটা কিনা এর আগে ছিল না। ঠিক আছে, তো এই একটা অ্যাডভান্টেজ। আমাদের যে ধরনের কমন ডিসপ্লেগুলো আছে আমাদের কম্পিউটারে, সেটা কী কী ডিসপ্লে আছে? ভিজিএ আছে, এইচডিএমআই আছে, ডিভিআই আছে, ডিসপ্লে পোর্ট আছে, ইউএসবি সি আছে, আর থান্ডারবোল্ট আছে। তো তোমাদের এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে যে কত ধরনের কমন ডিসপ্লে ইন্টারফেসেস এবং কেবল অ্যাভেলেবেল আছে আমাদের কম্পিউটারের, যার দ্বারা আমরা মনিটর, তারপর বিভিন্ন ধরনের বড় বড় যে স্ক্রিন দেখতে পাচ্ছ সেগুলোকে কানেক্ট করতে পারি। তাহলে আমাদের টোটাল কম্পিউটারের 6টা ডিসপ্লে ইন্টারফেসেস আছে। একটা হচ্ছে ভিজিএ, সেকেন্ড হচ্ছে এইচডিএমআই, থার্ড হচ্ছে ডিভিআই, ইউএসবি সি, থান্ডারবোল্ট এবং ডিসপ্লে পোর্ট। তাই এই 6 ধরনের তুমি ইন্টারফেসেস বা কেবল তোমরা পেয়ে যাবে মার্কেটে, যার দ্বারা তোমরা কম্পিউটারের সিপিইউর সাথে তোমরা মনিটর এবং বিভিন্ন ধরনের ডিসপ্লে ইউনিটকে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এবার ভিজিএটা কি? ভিজিএ পোর্টটা তোমরা অবশ্যই দেখেছো অনেকেই তোমাদের থাকে। ভিজিএ পোর্ট মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে বলা হয়। ফুল ফর্ম কি স্যার? ভিডিও গ্রাফিক্স অ্যারে। এটা একটা অ্যানালগ ইন্টারফেস। এটা বেসিক্যালি মূলত ব্যবহার করা হয়, ডেডিকেটেডলি ব্যবহার করা হয় তোমার পার্সোনাল কম্পিউটারের সাথে মনিটরকে কানেক্ট করার জন্য। তোমরা সবাই দেখেছো, বাড়িতে আছে সবার, হ্যাঁ কি না? যাদের যাদের বাড়িতে ডেস্কটপ আছে তারা সবাই দেখেছো যে তোমাদের এই পার্টিকুলার একটা সকেট আছে যেখানে এই ধরনের কেবল তোমার মনিটর থেকে তোমার সিপিইউর সাথে কানেক্ট হয়েছে। এটা একটা অ্যানালগ ইন্টারফেস। এটা একটা অ্যানালগ ইন্টারফেস প্রোভাইড করে কার সাথে? তোমার পার্সোনাল কম্পিউটার এবং মনিটরের সাথে, এবং মনিটরকে কানেক্ট করতেই এটি ব্যবহার করা হয়, যার ফুল ফর্ম কি? ভিডিও গ্রাফিক্স অ্যারে। এটা ওয়াইডলি ইউজ করা হয়। ঠিক আছে, তোমার এখন কিন্তু এর আগে আমরা এর বদলে এইচডিএমআই পোর্ট বা ডিভিআই বা ডিসপ্লে পোর্টও ব্যবহার করতাম। ভিজিএটা কে ইন্ট্রোডিউস করেছিল? আইবিএম কোম্পানি 1987 সালে। 1987 সালে ভিজিএটা আইবিএম কোম্পানি কিন্তু তোমাদের বানিয়েছিল, এবং মূলত এই ভিজিএ কানেক্টরটা সেই আগেকার দিনে 1987 থেকে 2000 সাল অবধি মূলত টেলিভিশন, কম্পিউটার, মনিটর, প্রজেক্টর এই ধরনের ডিভাইসের জন্যই ব্যবহৃত হতো। ঠিক আছে, ভিজিএ পোর্ট বা কেবল শুধুমাত্র ভিজুয়াল সিগন্যালই ক্যারি করে। তো এই যে কনসেপ্টগুলো, এগুলোই তোমাদেরকে এক্সামে কিন্তু সাহায্য করবে অনেক ভালো নাম্বার পাওয়ার। তাহলে ভিজিএ পোর্ট বা কেবল কি ধরনের সিগন্যাল ক্যারি করে? সবসময় মাথায় রাখবে, ভিজিএ পোর্ট বা কেবল অনলি তোমাদের ভিজুয়াল সিগন্যালকে ক্যারি করে। ঠিক আছে, তার মানে এর দ্বারা কিন্তু তোমার আলাদা একটা সোর্স আছে যার দ্বারা তোমাদের অডিও সিগন্যাল ক্যারি হয়। ভিজিএ পোর্ট কিন্তু অডিও সিগন্যাল ক্যারি করে না। অডিও সিগন্যাল ক্যারি করার জন্য আলাদা একটা ডেডিকেটেড তোমাদের পোর্ট থাকে। এবং এইটা হচ্ছে কি? এটা হচ্ছে, তুমি বুঝতেই পারছো, এটা হচ্ছে এই যে পোর্টটা, সেটা হচ্ছে 15 পিনের একটা ফিমেল ডি পোর্ট, যে ডি শেপের হয় এটা দেখতে, এবং যেটাকে কিনা আমরা ভিজিএ কেবল বলি, যেটা কিনা তোমার ব্লু কালার বা ব্ল্যাক কালারের তোমার মার্কেট থেকে আসে, আমরা দেখতে পাই। আর আরেকটা হয় কেবল, যেটা কিনা 15 পিনের মেল পোর্ট হয়, যেটা কিনা তোমার সিপিইউ ক্যাবিনেটের পেছনে থাকে, এবং সেটার সাথে মূলত কম্পিউটারের ইউনিট এবং মনিটরকে কানেক্ট করতে হেল্প করে। ঠিক আছে, তাহলে আমরা 15 পিনের মেল পোর্ট, যে মেল যে পোর্টটা থাকে, এটা অবশ্যই তার সেটা কি? ডি 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 ঠিক আছে, ডি অবশ্যই মাথায় রাখবে, পুরোটা মাথায় রাখবে, ফিমেল ডি সাব পোর্ট। তাহলে এই পোর্টটার সাথে তো কম্পিউটার ক্যাবিনেটের সাথে থাকে, আর এই পোর্টটা তোমার মনিটরের সাথে আসে। তো এই দুটো কানেক্ট হয়ে আমরা কি করতে পারি? আমরা কম্পিউটার থেকে কোনো ভিজুয়াল বা গ্রাফিক্যাল যে কন্টেন্ট সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এইচডিএমআই ব্যবহার করা হয়। এইচডিএমআই মূলত একটা হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস বলা হয়। তাহলে এখান থেকে যেগুলো মূলত তোমাদের জানা দরকার সেটা হচ্ছে ফুল ফর্ম হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, এবং এটা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় যখন তোমরা হাই ডেফিনেশন সিগন্যালকে ট্রান্সফার করতে চাইছো, যেখানে তুমি হাই ডেফিনেশন অডিও ভিডিও সিগন্যালকে তুমি একটা সিঙ্গেল কেবল দিয়ে ট্রান্সফার করতে চাইছো। কারণ ভিজিএ কেবল, আমি আবারও বলছি, ভিজিএ কেবল কিন্তু অনলি ভিডিও সিগন্যাল ক্যারি করে, কোনো রকম অডিও সিগন্যাল ক্যারি করে না। আর ভিডিও যে সিগন্যালটা ক্যারি করে সেটাও কিন্তু হাই ডেফিনেশন সিগন্যাল নয়। কিন্তু স্যার তাহলে এর বদলে আমি এমন একটা কোনো কেবল চাইছি যার মাধ্যমে আমি হাই ডেফিনেশন অডিও এবং ভিডিও সিগন্যাল দুটোকেই আমি পাঠাতে পারি, তাহলে স্যার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। তার জন্য আমরা এইচডিএমআই পোর্টটা ইউজ করব। এইচডিএমআই পোর্টের ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, যেই পোর্টটা মূলত আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি তোমার হাই ডেফিনেশন অডিও ভিডিও সিগন্যালকে একটা সিঙ্গেল কেবলের মধ্যে দিয়ে ট্রান্সফার করার জন্য। এবং এই ধরনের এইচডিএমআই পোর্টগুলো এখনকার দিনে যে স্মার্ট টিভি আছে সেখানে ব্যবহার করা হচ্ছে, যে সমস্ত প্রজেক্টর আছে, পিসি মনিটর আছে, সেখানে ব্যবহার করা হচ্ছে। এগুলো মূলত ম্যাক্সিমাম ব্যবহার করা হয় স্যাটেলাইট বক্সের সাথে,
বা হোম থিয়েটার রিসিভারের সাথে, ঠিক আছে। HDMI অনেক বেশি বেটার হয় VGA তুলনায়, ঠিক আছে। অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা রিজন হচ্ছে অনলি শুধুমাত্র ভিডিও সিগন্যাল ক্যারি করে না, অডিও সিগন্যালও ক্যারি করে। মিনি এবং মাইক্রো HDMI, হ্যাঁ বলো। বলছি স্যার হাই ডেফিনেশন মানে কি স্যার? হাই ডেফিনেশন মানে হচ্ছে 4K ভিডিও, যেগুলো 3K ভিডিও, মানে অনেক রিয়েলিস্টিক। মানে ধর যে ভিডিও বা যে পিকচারটাকে তুই অনেকটা জুম করার পর পিকচারটা ফেটে যাচ্ছে না, তার পিক্সেলগুলোকে তুই তখনও আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারছিস না, সেইটা হচ্ছে হাই ডেফিনেশন পিকচার বা হাই ডেফিনেশন ভিডিও কোয়ালিটি। কিন্তু যদি তুই এমনি মানে স্যার রেজোলিউশন খুব হাই, রেজুলেশন খুব হাই, ঠিক আছে। যাকে জুম ঠিক করলে, আছে। যাকে তুই যতই ক্লোজ করে দিস প্রত্যেকটা অবজেক্টের, তার ডিটেলিংটা অনেক বেটার, ঠিক আছে, সেই জিনিস। তো দেয়ার আর 3 টাইপস অফ HDMI। আমাদের যে ধরনের HDMI গুলো মার্কেটে আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা টাইপ A বলা হয়, একটা মিনি যেটা টাইপ C বলা হয়, আর একটা মাইক্রো যেটা টাইপ D বলা হয়। তো 3 ধরনের মূলত আমরা HDMI দেখতে পাই। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা টাইপ A, যেটা কিনা প্রত্যেকটা কম্পিউটারের ক্যাবিনেটের সাথেই থাকে। আর টিভি গুলোর সাথে, যেগুলো এখনকার স্মার্ট টিভি আছে, সেখানে নয়তো মিনি C থাকে, নয়তো মিনি মাইক্রো থাকে, মানে টাইপ D নয়তো টাইপ C প্রোভাইড করে, ঠিক আছে। বাকি এগুলো আরও আছে, আমরা নেক্সট দিনের ক্লাসে এই জিনিসগুলো বলে দেবো। তো আজকে আমরা হার্ডওয়্যারের পার্টের একটা পোর্শন শেষ করলাম। নেক্সট দিন আমরা কোশ্চেন সলভিং করাবো এবং এর সাথে এই পোর্শনটাও যেটুকুনি রিমেনিং আছে সেটুকুনি আমরা ডিসকাস করে দেবো। আশা করছি আজকে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করা হলো, তো এর সাথে নোটসটাও প্রোভাইড করা হবে। তো ইনফরমেশন এবং নোটস দুটোকে যদি তোমরা থরলি একবার গো থ্রু করো আফটার এই সেশনটা বা তোমার যখন সময় হবে, তো আশা করছি তুমি হার্ডওয়্যার কম্পোনেন্টের রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে, সেই প্রত্যেকটা কোশ্চেনে তুমি অ্যান্সার করে আসতে পারবে, যেভাবে আমি এই জিনিসটাকে তোমাদেরকে প্রোভাইড করে দেয়া মানে দেবো এবং দেয়া হয়েছে আজকের ক্লাসে। তো আশা করছি সবার ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছো যা পড়িয়েছি। মূলত এখানে ইনফরমেশন রিলেটেড জিনিস তোমাকে পড়তে হবে এবং তোমাকে মনে রাখতে হবে ইনফরমেশনগুলো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই ডিসকাস করবো কি যেইটুকুনি পোর্শন এখনো বাকি আছে সেটা, এবং তার সাথে সাথে আমি আগেও বলে দিচ্ছি পরের দিন আমরা এইটুকুনি পোর্শনের উপরে বিভিন্ন ধরনের কোশ্চেন নেব। তোমরা কিন্তু বাড়িতেই একটা উইক পাচ্ছ, যথেষ্ট কম সময়ে দিলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট সময় দিয়ে যেন এই ভিডিওটা বা এবং নোটসটা যেন বাড়িতে আরেকবার দেখা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ। চলো আজকের জন্য এখানে আমরা শেষ করছি। শুভরাত্রি।